আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আবারও আমাদের শিখর লাইভ ক্লাসে সবাইকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে স্বাগতম। তোমরা আমাদের প্রিভিয়াস যে ক্লাসটা ছিল সেটাতে তোমাদের থেকে নিউমেরিয়াস রেসপন্স আমরা পেয়েছি এবং আমরা বুঝেছি যে তোমরা লাইভ ক্লাসগুলো কতটা এনজয় করছো, ঠিক আছে। এবং এটাতে দেখা যাচ্ছে যে তোমাদের যে প্রবলেমগুলো তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারতেছো। এবং প্রিভিয়াস যে ক্লাসটা আসলে আমাদের ছিল সেই ক্লাসটা আসলে কি ছিল, মূলত আমরা কনসেপ্ট বিল্ডিং এর উপর একটা ক্লাস করেছিলাম, তাই না? আমরা আজকে যে আজকে যে ক্লাসটা আমাদের হবে সেটা হবে হচ্ছে আমাদের প্রবলেম সলভিং রিলেটেড। অর্থাৎ আমরা তোমাদেরকে যেই লাইভ ক্লাসগুলো প্রোভাইড করব বা ইভেন তোমাদের পরবর্তী মাসে অর্থাৎ এপ্রিল মাসেও তোমরা আমাদের আরো যে লাইভ ক্লাসগুলো পাবা, সেখানে কিন্তু আমাদের ক্লাসগুলো এভাবেই ভাগ করা থাকবে। অর্থাৎ কোনো একটা অধ্যায় নিয়ে আমাদের একটা ক্লাস আমরা থাকবে কিরকম, যেখানে আমরা কনসেপ্টগুলো নিয়ে কথা বলবো, সেখান থেকে কি ধরনের ব্যাপারগুলো আসে, ম্যাথ প্রবলেমগুলোকে দেখাবো আমরা প্রবলেম সলভিং সেশনে। আর প্রুফ বা থিওরিটিক্যাল যে পার্টগুলো যেগুলো আসলে তোমাকে ম্যাথ করতে সাহায্য করবে, সেগুলো কিন্তু আমরা আমাদের কনসেপ্ট বিল্ডিং পার্টটাতে আলোচনা করব। এবং তোমাদের জন্য আরেকটা অনেক বড় গুড নিউজ, সেটা হচ্ছে যে আমাদের প্রিভিয়াসলি তোমরা অ্যাপে যেটা পেতা, যে আমাদের অ্যাপে কিন্তু আমরা জেনারেল ম্যাথের তোমরা কমপ্লিট সব ভিডিওস, অ্যানিমেটেড ভিডিওস, স্মার্ট নোটস, আমাদের পিডিএফ এবং এই সংক্রান্ত একটা ফুল প্যাকেজ তোমরা পেয়েছো। পাশাপাশি আমরা কিন্তু তোমাদের জাস্ট ম্যাথ না, তোমাদের একটা কমপ্লিট সায়েন্স প্যাকের লাইভ উপহার দিতে যাচ্ছি। সেখানে তোমাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো সংক্রান্ত তোমাদের কনসেপ্ট এবং প্রবলেম সলভিং বোথ আমরা নিব। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে জাস্ট এসএসসি না, আমরা কিন্তু এসএসসি এবং এইচএসসি অর্থাৎ তোমাদের যে কমপ্লিট তোমাদের যারা তোমরা মাধ্যমিকে আছো তাদের জন্য এবং যারা তোমরা উচ্চ মাধ্যমিকে আছো তাদের জন্য আমরা একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে খুবই শীঘ্রই তোমাদের সামনে আসতেছি। সো অবশ্যই ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবা এবং আমাদের ভিডিওসগুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা। এবং আমি আজকে যারা অনেকে হয়তো আছো যে আমাদের প্রিভিয়াস ক্লাস করনি, আজকে আমাদের সাথে নতুনভাবে জয়েন করতেছো, তাদেরকেও বলবো যে তোমরা চাইলে তোমাদের কমেন্ট সেকশনে তোমরা কে কোথা থেকে, সারা বাংলাদেশ থেকে আমি জানি যে তোমরা ক্লাসটা করতেছো, কে কোথা থেকে ক্লাস করতেছো সেটা বলে দিতে পারো, আমরা পরিচিত হতে পারি এভাবে করে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমাদের যে টপিকটা তোমরা একটু খেয়াল করো আমার এই স্লাইডটাতে, আমাদের এখানে কি লেখা, সলভিং। আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু আমাদের যে মেইন আলোচনাটা আমরা দুই ভাবে সাজানো। অর্থাৎ আমরা যখন কোনো একটা অধ্যায়কে পিক করব, সেই অধ্যায়টাকে আমরা প্রথমে কনসেপ্টগুলো নিয়ে কথা বলতেছি এবং আজকের আলোচনাটাতে তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবা আমরা কোন প্ল্যানিং এ তোমাদেরকে পড়াচ্ছি। সেটা হচ্ছে যে আজকে আমরা সেই টপিকগুলো থেকে যে বেছে বেছে বিভিন্ন ধরনের প্রবলেম যেগুলোতে তোমরা ভুল করো, যেগুলো তোমাদের বোর্ড এক্সামে আসতে পারে, কঠিন প্রবলেম, সেগুলো আমরা দেখাবো। আরেকটা ব্যাপার, আমাদের কিন্তু অ্যাপেও তোমাদের বিভিন্ন অঙ্ক দেখানো হচ্ছে। অর্থাৎ আমাদের অ্যাপের যে ভিডিওস গুলো আছে সেখানেও কিন্তু একটা চ্যাপ্টারের আমরা অঙ্ক দেখাচ্ছি। যদি তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করে থাকো তোমরা এটা দেখবা, আমাদের এরকম ভিডিওস আছে। বাট স্টিল লাইভ ক্লাসে যেটা হচ্ছে যে আমি তোমাদেরকে আরো অনেক সহজভাবে বুঝাতে পারতেছি। তোমরা যতক্ষণ পারো আমার লাইভটা দেখতে পারতেছো, লাইভটা আমাদের পেজেই আছে, লাইভটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। সো এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই, তোমরা একটা কমপ্লিট 1-1.5 ঘন্টার একটা ক্লাস পাচ্ছ, যেটাতে আমি শিখর পক্ষ থেকে সামনাসামনি তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি, তোমাদের রেসপন্স আমি নিতে পারতেছি। ওকে, আচ্ছা, আমাকে তোমরা সবাই হয়তো চিনো, আমার নাম তাহসিন আঞ্জু, আমি তোমাদের ম্যাথের ক্লাসগুলো নিব। এই ক্লাসটা তো আমাদের সাধারণ গণিত এসএসসি সংক্রান্ত, আমরা এইচএসসিও যখন হবে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে তখন থাকবো, ঠিক আছে? আচ্ছা, আজকে একটু শুরুতে হয়তো আমি জানি যে আমাদের প্রিভিয়াস যে লাইভ ক্লাসটা সেটা তো হচ্ছে আমাদের প্রথম লাইভ ক্লাস ছিল এবং সেখানে যখন তোমাদের অনেক রেসপন্স পেয়েছি, অনেকে বলেছে যে পরবর্তী লাইভ ক্লাস কখন হবে, ঠিক আছে? তো এখান থেকে একটা ব্যাপার তোমাদেরকে বলি, আমরা আমাদের শিখর সম্পর্কে একটা ছোট্ট একটা ওভারভিউ তোমাদেরকে দিই, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা যেটাকে কন্ডাক্ট করতেছি এই যে লাইভ ক্লাস,
এটা হচ্ছে যেটা আমরা এখন নিচ্ছি। বাট শিখো কিন্তু তোমাদেরকে কমপ্লিট একটা এডুকেশন প্যাকেজ হিসেবে তোমাদেরকে দিচ্ছে। সেখানে জাস্ট ব্যাপারটা এরকম না যে লাইভ ক্লাসে ভাইয়া আসতেছে, ভাইয়া পড়াচ্ছে, এরকম না। আমরা যে টপিকগুলো নিয়ে তোমাদেরকে পড়াবো সেই টপিক রিলেটেড কিন্তু তোমরা আমাদের অনেক অ্যানিমেটেড ভিডিওস পাবা। অর্থাৎ আমাদের এসএসসি যে সাধারণ গণিত টপিকটা আছে আমাদের, সেই বিষয়টার উপর কিন্তু আমাদের 17টা অধ্যায়ে আমাদের অনেক অ্যানিমেটেড ভিডিওস আছে। জাস্ট অনলি অ্যানিমেটেড না, সেটার সাথে তোমরা কিন্তু সেখানে স্মার্ট নোট পাবা। এবং তোমরা, যেহেতু আমাদের অ্যাপটা একটা পার্সোনালাইজড অ্যাপ, এটা আমি তোমাদেরকে বারবার বুঝাই যে এখানে ব্যাপারটা এরকম না যে তুমি হতেই পারো যে তুমি মোটামুটি সহজ ব্যাপারগুলো শিখে ফেলেছো, সমস্যা নাই। তুমি চাইলে তুমি কিন্তু তুমি কোন স্টেজে আছো, একটা গেমের মতো চিন্তা করো, ঠিক আছে? একটা গেমের মতো চিন্তা করো, তুমি যে স্টেজে আছো, তোমার গেমে যেমন আমরা স্টেজ সিলেক্ট করতে পারি, ওরকম ভাবে তুমি যে স্টেজে আছো সেখান থেকে এমন হতে পারে যে তুমি চাচ্ছ যে না, আমি জাস্ট কঠিন অঙ্কগুলো দেখবো, কিভাবে প্রিপারেশন নিতে হয়, আমি এক্সাম দিব, ওকে ফাইন, আমরা সেটাও প্রোভাইড করতেছি। তুমি লাইভ ক্লাস দেখো, তুমি যদি মনে করো আমার কনসেপ্টটা আমি মোটামুটি ক্লিয়ার, আমি প্রবলেম সলভিং দেখি, ওকে ফাইন। এই যে আজকে আমাদের প্রবলেম সলভিং ক্লাস, আজকে কিন্তু আমি ম্যাথস নিয়ে বেশি কথা বলবো রাদার দেন আমাদের যে বেসিক বা যে থিওরিটিক্যাল ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমি আমাদের আগের ক্লাসে কথা বলে এসেছি। যারা আজকের ক্লাসটা করতেছো, হয়তো আগের ক্লাস করা নাই, আমাদের পেজে কিন্তু ভিডিওটা আছে, প্লিজ চেষ্টা করবা দুইটা ভিডিওই দেখার। দুইটা ভিডিও কিন্তু কো রিলেটেড, ঠিক আছে? একটাতে আমি কনসেপ্টগুলো বুঝিয়েছি, আজকে আমি সেগুলো সংক্রান্ত তোমাদের বিভিন্ন প্রবলেম দেখাবো, যে কিরকম আসতে পারে, কিরকম এমসিকিউ আসতে পারে, কিরকম ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের যে ব্যাপারটা কমপ্লিট, তোমরা এই সাইকেলের মাধ্যমে আমরা আমাদের যে শিখোর 360 ডিগ্রি লার্নিং এক্সপিরিয়েন্সটা নিয়ে কথা বলছি, যে এখানে তোমরা শিখতেছো প্রথমে, এরপরে তুমি সেখানে প্র্যাকটিস করতে পারতেছো, আমাদের সেখানে এক্সাম হচ্ছে তোমাদের জন্য, এরপরে তোমরা আমাদেরকে আস্ক করতে পারতেছো। এই আস্কটাই হচ্ছে আমাদের এই যে লাইভ সেশন, যে যেখানে তুমি শিখে ফেলছো। আমি আমাদের অ্যানিমেটেড ভিডিওস গুলো দেখেছি, ভালো কথা, আমি পরীক্ষা দিছি। এখন তুমি অ্যাজ এ স্টুডেন্ট তোমার নিজের কিছু প্রবলেম থাকতেই পারে, হয়তো সেগুলো আমরা কভার করিনি, সেগুলো তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের যখন আমাদের পরবর্তী মাস অর্থাৎ এপ্রিলের পর আমরা যখন মেতে যাব, তখন তোমাদের এসএসসি এইচএসসি শর্ট সিলেবাসটাকে কিন্তু আমরা আমাদের একটা প্যাকেজ হিসেবে তোমাদেরকে দিব। এবং সেখানে কিন্তু তোমরা তোমাদের ডাউটস গুলো, এবং আমরা আরেকটা ক্লাস তোমাদের এক্সট্রা দিব, সেটা হচ্ছে কি লাইভে কনসেপ্টও থাকবে, প্রবলেম সলভিংও থাকবে, এবং ডাউট সেশনও থাকবে। অর্থাৎ তুমি আমার ক্লাস করলা, টপিক বুঝছো, আজকে প্রবলেম সলভ হয়েছে, প্রবলেম বুঝি, আমাদের তো ভুল হতে পারে, হয়তো আমরা কোনো জিনিস বাদ দিছি যেটাতে তোমার প্রবলেম আছে, ফাইন, তোমাদেরকে আমরা একটা টাইম দিব, ওই টাইমের ভিতর তোমাদের প্রবলেমগুলো তোমরা আমাদেরকে জানাও, সেইগুলোকে আমরা পিক করে আমরা আমাদের ডাউট সলভিং সেশনটা নিব। এটা গেল আমাদের কোন অবস্থা আস্ক। এরপরে তোমার অবস্থা কি আছে, আমি যেটা বলেছি আমাদের অ্যাপটা একটা পার্সোনালাইজড অ্যাপ, তোমার প্রোগ্রেস কতটুকু এই সংক্রান্ত ব্যাপারগুলো তুমি বুঝতে পারবা। অন্যদের থেকে তুমি কতটুকু এগিয়ে আছো বা তুমি কতটুকু পিছিয়ে আছো, এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহে তোমার যেরকম আপডেট কি হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে তোমাদের জানায় দেওয়া হবে, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা তোমাদের একটা ছোট্ট ওভারভিউ দিলাম আমাদের অ্যাপটা সম্পর্কে। এখানে আমাদের যে আমি তোমাদেরকে বলেছি যে অবভিয়াসলি আমাদের অলরেডি অ্যানিমেটেড, আমাদের হাই কোয়ালিটির অ্যানিমেটেড ভিডিও আছে। অ্যানিমেশনের মাধ্যমে ভিডিও যেটা হয়, সেটাতে ব্যাপারটা এরকম হয় যে তুমি যখন একটা টপিক নিয়ে তোমার কোনো আইডিয়াই নেই, ধরে নিচ্ছে তুমি সেট ফাংশন কি বুঝোই না, এখন আমি শুরুতেই যদি এসে তোমাদেরকে খুব কঠিন ভাবে ডোমেন রেঞ্জ কোডোমেন বুঝাই, তাহলে কিন্তু ব্যাপারটা হলো না। তুমি একদম বেসিক স্টেজে আছো, মনে করো তুমি ক্লাস 9-এর একটা স্টুডেন্ট, তাহলে তুমি আছো একদম বেসিক স্টেজে। তোমার জন্য কোন জিনিসটা তোমার কাছে একটু জলি লাগে, কোন জিনিসটা তোমার কাছে একটু মজার লাগে, এই কারণে কিন্তু আমাদের অ্যানিমেটেড ভিডিও। ব্যাপারটা এটা না যে আমরা খালি অ্যানিমেটেড ভিডিওই তোমাদেরকে দিচ্ছি, আমরা একটা কমপ্লিট লার্নিং প্যাকেজ তোমাদের দিচ্ছি। অ্যানিমেটেড ভিডিওটা হচ্ছে তোমাদের
একটা জিনিস সম্পর্কে যখন আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখি, একটা কার্টুনের মাধ্যমে দেখি, তখন সেই জিনিসগুলো আমাদের মাথায় থাকে, দেখতে বিরক্ত বা বোরিং ফিলটা আমরা করি না। তো আমাদের অ্যানিমেটেড ভিডিওগুলো কিন্তু আমরা তোমাদের জন্য বানাই, সেগুলো অবশ্যই তোমরা দেখে নিবে। আচ্ছা, আর এখানে আমরা আমাদের অ্যাপটার একটা ছোট্ট মানে ভিজুয়াল তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যারা, আমি বলতেছি যে অনেকেই তোমরা, আমরা জানি আমাদের অ্যাপটা ইনস্টল করেছো, সব ভিডিও দেখা শেষ। যারা দেখো নাই, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। এবং এখানে যে জিনিসটা এই যে বললাম যে আমাদের এসএসসি জেনারেল ম্যাথ কোর্সের জন্য আমাদের 105টা অ্যানিমেটেড ভিডিও আছে, অর্থাৎ 17টা যে অধ্যায়, আমরা কিন্তু এক অধ্যায় থেকে কতগুলো তার মানে ভিডিও বানাচ্ছি। যেমন আজকে যে চ্যাপ্টারটি নিয়ে কথা বলবো, আমাদের সেট অফ ফাংশন, এটাতে উপর কিন্তু আমাদের টোটাল 8টা ভিডিও আছে। তাহলে 8টা ভিডিও যদি প্রায় 6-7 মিনিট হয়, তার মানে তুমি কিন্তু 1 ঘন্টার, যেমন লাইভ ক্লাসটা 1 ঘন্টার হচ্ছে, তুমি কিন্তু এরকম একটা 1 ঘন্টার অ্যানিমেটেড সেশন পাচ্ছ, তাই না? অ্যানিমেটেড ভিডিওটা দেখলে একবারে সব দেখার দরকার নেই, দেখতেছো তুমি, তোমার মাথার মধ্যে ওই ছবিগুলো সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এগুলো গেল আমাদের অ্যানিমেটেড ভিডিওসে। এরপরে এই যে আমরা এসএসসি জেনারেল ম্যাথের উপর আমাদের যে কোর্সটা সাজানো, সেখানে আমরা কিন্তু 200 লাইভ ক্লাস তোমাদের প্রোভাইড করব। তাহলে আর কি কোনো প্রবলেম থাকতে পারে? 105টা অ্যানিমেটেড ভিডিও, 200 লাইভ ক্লাস, এরপরে সেখানে আমাদের 4000টা কোশ্চেন দেওয়া বিভিন্ন টাইপ থেকে, সহজ কঠিন, একদম প্রথমে সহজ থেকে শুরু করছি, এরপর আমরা অনেক কঠিন প্রবলেমগুলো দিয়েছি। আমরা এটাও মাথায় রাখি যে তোমরা যারা মাধ্যমিকে পড়ো, তোমাদের জাস্ট এসএসসি টার্গেট না। আমি জানি যে তোমরা ভালো কলেজে ভর্তি হতে চাও, ভালো কলেজ, বড় কলেজ, নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, যেইগুলোতে আমাদের কি হয়, একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে স্টুডেন্টদেরকে নেওয়া হয়, সেটাকেও কিন্তু আমরা মাথায় রাখি এবং ওই ধরনের একটু হায়ার প্রবলেমগুলো কিন্তু আমরা সেক্ষেত্রে দেখাই। এবং আজকের ক্লাসেও আমরা কিন্তু সেরকম কিছু কঠিন প্রবলেম নিয়ে আলোচনা করব। সহজ দিয়ে শুরু করব, আমরা কঠিন পর্যন্ত একটু দেখব, ঠিক আছে? এরপর আমাদের সেখানে 250+ কুইজ আছে এবং 65+ এক্সাম তোমরা দিতে পারবা। 1000-এর বেশি স্মার্ট নোট আছে। স্মার্ট নোটে তোমরা একটা টপিকটা সম্পর্কে একটা ছোট্ট একটা ওভারভিউ তোমরা দেখে নিতে পারতেছো। এরপর তোমরা তোমাদের প্রোগ্রেসগুলো দেখতে পারো। এবং আমি যে কথাটা তোমাদেরকে বললাম, আমাদের অ্যাপটা যেহেতু পার্সোনালাইজড, এখানে কিন্তু তুমি তোমার একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলতে পারবা। তোমার স্কুলের নাম, তুমি কোথায় আছো, তোমার স্টেজটা কি, জাস্ট একটা কমপ্লিট একটা গেমের মতো চিন্তা করো। আমরা এডুকেশনটাকে এত মজার মাধ্যমে শিখবো। সহজ জিনিসগুলো নিয়ে আমাদের বেসিকটা যখন খুব ক্লিয়ার থাকবে, লাইভ সেশনে যখন আমরা একটু হার্ড জিনিসগুলো পড়াবো, তোমাদের কাছে সেগুলো অনেক সহজ মনে হবে, ঠিক আছে? তাহলে আশা করি আমরা আমাদের অ্যাপটা নিয়ে তোমাদের একটা ছোট্ট ওভারভিউ দিতে পেরেছি। আচ্ছা, একটু দেখে নিই যে তোমরা কে কে আজকে আমাদের ক্লাসটা করতেছো, আমরা তারপর আমাদের আলোচনা শুরু করে দিব। আচ্ছা, ওকে, ওয়ালাইকুম আসসালাম নিরু। আচ্ছা, ইয়াসমিন আমাদের ক্লাসটা করতেছে। আচ্ছা, তোমরা যারাই ক্লাসটা করতেছো সবাইকে বলবো যে তোমরা এই ক্লাসটাকে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে ফেলো। আচ্ছা, মোহাইমিনুল হাসান লিখেছেন, হ্যালো ভাইয়া, হ্যালো। সাদিয়া ক্লাসটা করতেছে, আনিকা ক্লাসটা করতেছেন, সামিয়া ক্লাসটা করতেছে, রাহি, আখি, তারপরে হচ্ছে লালমনিরহাট থেকে ক্লাসটা করছে হচ্ছে অভ্যাস, তোমাকে অনেক ধন্যবাদ। মতলব থেকে ক্লাসটা করতেছে মেহেদি। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জ থেকে কাফি ক্লাসটা করতেছে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, যারা সবাইকে ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছেন আপনারা। আচ্ছা, রাইয়ান ক্লাসটা করতেছে ফটিকছড়ি চট্টগ্রাম থেকে। তারপরে ওকে, আশা করি আমার সাউন্ডটা তোমাদের ক্লিয়ার আসতেছে, তোমরা আমার কথা ঠিক মতো শুনতে পারতেছো। আচ্ছা, ফাইন, আমি আবার তোমাদের মেসেজ পড়বো, কোনো সমস্যা নেই। আমরা এখন একটু পড়াশোনা শুরু করি। ওকে, তো তোমাদের যদি মনে থাকে যে আমাদের আগের দিনে যে ক্লাসটা ছিল, সেটাতে কিন্তু আমরা আমাদের সেট প্রকাশ পদ্ধতি এগুলো নিয়ে দেখেছিলাম। অন্বয়, ফাংশন, ফাংশনের লেখচিত্র, ডোমেন, রেঞ্জ, কোডোমেন, আমি কিন্তু এটা চিত্রের মাধ্যমেও তোমাদেরকে বুঝিয়েছি, সেট দ্বারা তোমাদেরকে বুঝিয়েছি। আজকের ক্লাসে আমরা বিপরীত ফাংশন জিনিসটা শিখবো, ঠিক আছে? এই প্রবলেমটা আমরা দেখিনি। এবং একটা নতুন জিনিস, একক এবং সার্বিক ফাংশনটাও শিখবো। একক এবং সার্বিক কিন্তু আমি জানি যে তোমাদের
অনেকেরই বা মেজরিটি কিন্তু হায়ার ম্যাথ অ্যাজ এ ফোর্থ সাবজেক্ট অর মেইন সাবজেক্ট হিসেবে আছে। তো তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা আবার হায়ার ম্যাথেও রিপিট হবে। তো আমরা এখানে একটু শিখে ফেলি, হায়ার ম্যাথের তাতেও আমরা শিখবো। ওকে, আচ্ছা। তো শুরুতে আমরা যে ম্যাথটা দেখব এটা একটা খুব সহজ ম্যাথ, এবং এই ম্যাথটা হচ্ছে আমাদের কিসের, আমাদের অ্যাপের একটা প্রবলেম সলভিং ম্যাথ। আমাদের অ্যাপের ভিডিও যদি তোমরা দেখে থাকো সেখানে কিন্তু এই টপিকটা ক্লিয়ার করা হয়েছে এবং এই ম্যাথটাকে আমাদের অ্যাপেও বোঝানো হয়েছে। আমরা এই প্রবলেমটাকে আসো হাতে হাতে করি, ঠিক আছে, যাতে করে অনেকে যারা এরকম হয় যে অ্যাপের ভিডিও দেখেছি, একটা অঙ্ক ছিল অনেক ডাটা বা এগুলা বুঝিনি, আচ্ছা ফাইন, এখন আমরা একটা যেভাবে করে আমরা একটা সামনাসামনি ক্লাস করি সেভাবে করে এই ম্যাথটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমাকে যেটা বলছে যে আমাকে দুটো সেট বলে দিয়েছে, দেখো এ একটা সেট, বি একটা সেট। এ ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট এক্স কে আমরা কি বলতেছি, একটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলতেছি, তাই না? প্রাইম নাম্বার কারা, যেই সংখ্যার জন্য আমাদের কি এক এবং সেই হচ্ছে তার গুণনীয়ক, তাই না? তাহলে আমরা কেমন বলতে পারি, ধরো 1, 3, 5, 7 এরা হচ্ছে কি আমরা বলতে পারি আমাদের মৌলিক সংখ্যা। 9 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না, তাই না? 9 কি মৌলিক সংখ্যা বলা যায়? বলা যায় না। তো এভাবে করে কি বলা হচ্ছে যে আমাদের এক্স যাকে সেটাকে একটা মৌলিক সংখ্যা বলা হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি 1, 3, 5, 7, তাই না? এরপর আমাদের কি হতে পারে 11, তাই না? এভাবে করে আমাদের 13 এরা। কিন্তু আমাদের একটা শর্ত দিয়ে দিছে। শর্তটা কি, এক্স এর যে মান হবে সেই মানটা কি হতে হবে, আমাদের 5-এর সমান বা ছোট হতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই ধারণাটা থেকে আমি তো জানি এভাবে করে মৌলিক সংখ্যা হতেই থাকবে, আমাদের প্রাইম নাম্বার তো এভাবে করে চলতেই থাকবে, কিন্তু যেহেতু আমার এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে, সেই শর্তের আলোকে আমি কিন্তু বলতে পারি যে আমার এ সেটটা কত হবে। দেখো, তাহলে এ সেটটা আমাদের কত হতে পারে, 1 হবে। কেন 1 হচ্ছে? 1 এই কারণে হচ্ছে কারণ সেটা 5-এর থেকে ছোট। ওকে, 3, হ্যাঁ 3ও হবে। আর 5-এর যেহেতু সমানও, দেখো এই যে সাইনটা, এই যে নিচে যে সাইনটা দেয়, এটা মানেটা আসলে কি, এই যে এটা মানেটা কি, এটা মানে হচ্ছে আমাদের সমানও হবে, সমান, তাই না? তাহলে যেহেতু সে সমান, তাহলে আমরা এখানে কাকে নিব, আমরা অবভিয়াসলি 5কে এখানে ইনক্লুড করব। ওকে ওকে, তাহলে আমাদের এখানে হয়ে গেল 5। তাহলে এ সেটটাকে পেয়ে গেলাম। আর বি সেটটা কত একটু দেখি। বি সেটটাকে বলা হয়েছে জোড় সংখ্যা। তাহলে আমরা তো জানি হচ্ছে আমাদের ইভেন নাম্বার, যেটা ইভেন নাম্বার কি হতে পারে আমাদের 2, 4, 6, 8, 10, 12 এভাবে করে চলতেই থাকবে। কিন্তু আমার এখানেও একটা শর্ত বলে দিয়েছে। শর্তটা কি, 6-এর সমান বা 6 থেকে ছোট। তাহলে আমাদের শর্তটা কি, শর্তটা হচ্ছে যে আমাদের x লেস দেন ইকুয়াল 6। তাহলে এখান থেকে কিন্তু আমরা বি সেট যে তাকেও বের করে ফেলতে পারি। তাহলে বি সেটটা কি হতে পারে, বি সেটটা হবে হচ্ছে আমাদের 2, 2 কেন 6 থেকে ছোট, 4, 4 কেন 6 থেকে ছোট, এবং 6 কারণ 6-এর সমান আমাদেরকে বলেছে। তাহলে দেখো আমরা কিন্তু কথার আকারে বলা আছে, আমরা সেটাকে সেট বানাই ফেলছি। একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদেরকে বললাম না যে সেট প্রকাশ পদ্ধতি, এইখানে এই যে ব্যাপারটা একটু তোমাদেরকে আগের দিনের কনসেপ্টটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আগের দিন কিন্তু আমি তোমাদেরকে তালিকা পদ্ধতি, তারপরে হচ্ছে হলো সেট প্রকাশ পদ্ধতি, এগুলো নিয়ে কথা বলছিলাম, তাই না? তালিকা পদ্ধতি হচ্ছে যে যেই পদ্ধতিতে আমাদের মানে প্রত্যেকটা উপাদানকে আমরা উল্লেখ করি। তো এইখানে দেখো এই যে এ লিখলাম আর বি লিখলাম, এদেরকে আমি তালিকা পদ্ধতিতে নিয়ে নিয়েছি, কিন্তু কিভাবে নিছি, তারা কিন্তু আসলে ছিল সেট প্রকাশ পদ্ধতিতে। দেখো, সেট প্রকাশ পদ্ধতিতে ছিল, এটা কিন্তু সেট প্রকাশ পদ্ধতি। সেট প্রকাশ পদ্ধতিতে আমরা কি করতেছি, আমরা কোনো উপাদানকে স্পেসিফিক ভাবে উল্লেখ করতেছি না। আমি তোমাদেরকে অনেক উদাহরণ দিয়েছিলাম। তো সেখান থেকে আমি দেখাই দিলাম যে কিভাবে আমি এ থেকে একে আমি তালিকা পদ্ধতিতে এবং বি কে আমি সেট প্রকাশ পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা, এই সংক্রান্ত কিন্তু আমাদের 2.1 অর্থাৎ আমাদের অ্যানিমেটেড ভিডিওজের 2.1 এ আমরা সেট প্রকাশ পদ্ধতি এবং তালিকা পদ্ধতি নিয়ে তোমাদেরকে সেখানেও শেখানো হয়েছে। ওকে, আচ্ছা,
এরপরে একটা জিনিস দেখো, আমাকে সি বলে একটা সেট বলছে, সেই সি সেটটাকে আসলে কি বলছে, এ বাদ বি বা ডিফারেন্স বি। এটা আসলে আমাদের বিয়োগ সাইন হিসেবে বলা যায় না, এটাকে আমরা ডিফারেন্স বলি, তাই না? ডিফারেন্স, ওকে, এই সাইনটা মানে আমাদের ডিফারেন্স। তাহলে এ সেটটা কত হচ্ছে 1 3 5। আমরা এটাকে এভাবেও দিতে পারি, এই মাইনাস সাইনটাও দিতে পারি, বাট এটা কিন্তু নর্মাল বিয়োগের মতো না, এটাকে আমরা ডিফারেন্স বলি। আর এটা আমাদের কি হতে পারে 2 4 6। তাহলে এখান থেকে কত হবে দেখো, আমাদের এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, আচ্ছা এখানে কি আমার ওকে ফাইন। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা এ থেকে যখন আমরা বিটাকে ডিভাইড করতেছে, আমাদের এখান থেকে কত থাকছে, আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে 1 এবং 3। ওকে, একটু পর্যন্ত আশা করি হচ্ছে তোমাদের এই একটু সরি আমি এখানে ভুল করে ফেলেছি, সরি। আমাদের একটা জিনিস দেখতে পারো যে তোমরা এখানে কিন্তু আমাদের এ আর বি এর ভিতরে একটু মনোযোগ দিয়ে স্টুডেন্টরা খেয়াল করো, আমাদের কিন্তু এখানে এ আর বি এর ভিতরে কোনো কমন নাই, আছে কি? কেউ কমন নাই। তাহলে কি হবে, আমাদের এখান থেকে আলটিমেটলি কে থাকবে 1 3 5। ওকে, আমাদের এখান থেকে কে থাকতেছে 1 3 5 থেকে যাবে। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা এখানে অলরেডি আমরা করে ফেললাম, সেখান থেকে হচ্ছে যে আমরা আমাদের কোন সেটটাকে আমরা এখান থেকে বের করে ফেলেছি, আমরা এখান থেকে হচ্ছে আমাদের আচ্ছা এখানে একটা জিনিস আমি একটু মিস্টেক হয়ে গেছে, আমি তোমাদের এখানে একটু ক্লিয়ার করে ফেলি। আমাদের এখানে কিন্তু 2ও আসবে, তাই না? ওকে, আমি এখানে একটু ভুল করে ফেলেছি। আমাদের এখানে কত কত থাকবে, আমাদের এখানে থাকবে হচ্ছে হলো 1 2, সরি এখানে কিন্তু আমরা 2টাকেও আনি নাই, আমি এখানে লিখতে ভুল করে ফেলেছিলাম, সরি। তাহলে আমাদের এখানে 1 2 আমাদের থাকবে হচ্ছে 3, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করি, এখানে যদি আমাদের সমান সাইন যদি দিতে হয় তাহলে কিন্তু আমাদের এখানে 5 থাকবে। একটু মনোযোগ দাও, এখানে সমান সাইন দিলে আমাদের এখানে 5 থাকবে। কিন্তু যদি আমরা সমান সাইনটা না দিতাম, একটু মনোযোগ দাও স্টুডেন্ট, যদি আমরা সমান সাইনটা না দিতাম তাহলে কিন্তু আমরা এখান থেকে 5 কে নিতাম না, তাহলে আমাদের কিন্তু এখানে কে কে থাকতো, আমাদের কিন্তু তখন এই ক্ষেত্রে কে কে থাকতো, জাস্ট আমাদের 1 2 3 থাকতো। তো মনে করো যে আমাদের এখানে সমান সাইনটা নাই, তাহলে কি হবে একটু আমরা এখানে দেখে ফেলি। আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের সেক্ষেত্রে একটু আমি এই জায়গাটাকে জাস্ট ইরেজ করে দেই। আমরা এ সেটটাকে চেঞ্জ করলাম, তাই না? আমরা এ সেটটাকে যদি চেঞ্জ করি তাহলে আমাদের এই ক্ষেত্রে থাকে 1 2 3। সমান সাইনটা মনে করো নাই, জাস্ট মনে করো সমান সাইনটা নাই, এটা তোমাদের বোঝানোর জন্য ইম্পর্টেন্ট, খেয়াল করো। যদি সমান সাইনটা না থাকে তাহলে আমার এ সেটটা কত হচ্ছে, এ সেটটা হয়ে যাচ্ছে 1 2 3, তাই না? আর ডিফারেন্স করতেছি আমি 2 4 6 দিয়ে। তাহলে এবার তোমরা একটা জিনিস অনেক ক্লিয়ার হবা যে এই ডিফারেন্সটা আসলে কিভাবে হচ্ছে। দেখো, আমার এখানেও একটা 2 আছে এবং এখানেও একটা 2 আছে, অর্থাৎ আমার এ যে সেটটা, এখানে একটা তোমরা 2 দেখতে পাচ্ছ না, এবং এখানেও তোমরা একটা 2 দেখতে পাচ্ছ, এরা হচ্ছে কমন, এ আর বি এর ভিতর এরা হচ্ছে কমন। তাহলে এই 2টাকে বাদ দিব এবং এ সেটের উপাদান রেখে দিব। তাহলে 2 যদি বাদ দেই তাহলে এ সেটের উপাদান কি হবে, 1 আর 3 হবে। এই ব্যাপারটা তোমাদের বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের নর্মাল এরকম না যে 5 থেকে 2 কে বিয়োগ করে 3 পাচ্ছি, 4 থেকে 1 কে বিয়োগ করে 3 পাচ্ছি, বা 5 থেকে 3 কে বিয়োগ করে 2 পাচ্ছি, এরকম হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে যে আমার এ সেট আর বি সেটের ভিতর আমি এ থেকে বি কে ডিফারেন্স করতেছি, এ আগে আছে। তাহলে যেহেতু আমার এ আগে আছে, তাহলে এ আর বি এর ভিতর যে কমন এলিমেন্টটা সেটা কত 2, সেই 2টা আমার বাদ হয়ে গেল। তাহলে এ সেটটা যেহেতু সামনে ছিল, আমি এ সেটটাকে লিখে দিলাম 1 3। তাহলে এই পার্টটা আমাদের প্রাথমিক অবস্থায় বোঝাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি এই জিনিসটাকে এভাবে লিখি যে আমার সি সেটটা 1 3, আবার আমি বলতেছি যে আমি যদি এটা লিখে ফেলি, আমি কিন্তু এখন এখানে লিখেছি কি যে আমার x is less than 5, ইকুয়াল সাইনটা রাখি নাই। যদি আমি ইকুয়ালটা দিতাম তখন আমার কিন্তু আমার 5 কেও আমাদের আবার নিতে হতো। ওকে, আশা করি এই পার্ট পর্যন্ত তোমাদের ক্লিয়ার। ওকে, আচ্ছা,
এখন যে জিনিসটা হলো যে আমাদের যদি এটাকে বলা হয়, আর তোমরা যদি এটা আমার কাছে বলতে মানে এটা যদি তোমরা জানতে চাও যে আচ্ছা ফাইন, যদি 5টাকে আমরা নিয়েও নিই, যদি আমরা 5টাকে নিয়েও নিই তাহলে কি হবে, তাহলে 5টাকে যদি আমরা সমান ধরি তখন এখানে কিন্তু আমাদের আরেকটা 5 থেকে যাবে, তাহলে 5 থেকে গেলে এখানে সেই 5টাকে আমরা নিয়ে নিব, কোনো প্রবলেম নেই, জাস্ট এটা নিয়ে আমাদের কোনো টেনশন করার দরকার নেই। তখন আমাদের এখানে 1,3,5 থাকবে, কারণ কে বাদ চলে গেল, সেই দুইটা আমাদের বাদ চলে গেল। এই বাদে এ সেটে আর যে আছে, অর্থাৎ এ সেটটাতে আমাদের ছিল কে কে, এ সেটটাতে আমাদের তখন ছিল হচ্ছে 1 2 3 5, আমার দুইটা বাদ হয়ে আমি সি সেটটা পেয়ে গেলাম 1 3 5। তাহলে আমি যদি এটাকে ধরে নিই তাও সমস্যা নেই, তাহলে ধরে নিলে আমাদের কি থাকবে, আমাদের 1 3 5 থাকবে। অর্থাৎ প্রশ্নের মতো করে যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে এখানে আমরা 1 3 5 পাবো। তাহলে তোমাদেরকে আমি এতটুকু পর্যন্ত আমি কি বুঝাইলাম, আমি তোমাদেরকে বুঝাইলাম যে আমাকে একটা সেটকে তালিকা পদ্ধতিতে বলে দেওয়া নাই, অর্থাৎ উপাদানগুলোকে স্পেসিফিক ভাবে কিন্তু আমাকে উল্লেখ করে তারা দেয়নি। আমি যে কাজটা করছি, আমি কোন কাজটা করলাম, আমি করছি যে শর্তটা আমাকে বলে দিছে, অর্থাৎ সেট প্রকাশ পদ্ধতিতে যে শর্তটা আমাকে বলে দিছে সেখান থেকে আমি তালিকা পদ্ধতি অর্থাৎ এ বি সি সেটটাকে বের করে আনলাম। দেখো এই ক্ষেত্রে আমরা উপাদানগুলোকে কি করতে পারতেছি, একদম সুনির্দিষ্টভাবে আমরা জানি কোন উপাদান এতে আছে 1 2 3 1 2 3 5 বা বিতে আছে কত, সেই জিনিসগুলোকে আমরা স্পেসিফিক ভাবে বলে ফেলতে পারি। আচ্ছা, এখানে আমাদের একটা 5 থাকবে। এখন আমরা এই পাশে যদি এটা করতে হয় যে এ ইন্টারসেকশন সি, আচ্ছা এখানে একটা জিনিস বুঝতে হবে, ইন্টারসেকশন মানে কি, আমি যদি এ সেটটাকে লিখি তাহলে এ সেট হয়ে গেল 1 2, আমার তারপর আবার কি কি থাকে 3 এবং 5 থাকে, এটা থাকে না। আচ্ছা তাহলে আমার যদি এ সেটটা হয় 1 2 3 5 এবং ইন্টারসেকশন সাইনটা দিলাম একটা উল্টা ইউ এর মতো, এবং সি সেটটা কত, সি সেটটা হচ্ছে 1 3 5। তাহলে তোমরা বলো ইন্টারসেকশন করার পর আসলে আমরা কোন জিনিসটাকে পাচ্ছি। ইন্টারসেকশন ব্যাপারটা খুব সিম্পল, ব্যাপারটা হচ্ছে যে আমরা জাস্ট কমন এলিমেন্ট গুলোকে নিব। কমন এলিমেন্ট মানে কি, দেখো কমন এলিমেন্ট বলতে বোঝাচ্ছি যে যেই জিনিসগুলো বা যে উপাদানগুলো আমাদের এই দুইজনের ভিতর বোথের ক্ষেত্রে আছে, অর্থাৎ বোথের ক্ষেত্রে বলতে আমি 1 বলতেছি 3 বলতেছি 5 বলতেছি, এই কথাটাকে বুঝছো। কেন 2 নাই, 2 নাই এই কারণে 2 তো আমার সি সেটে নাই। আমার কথাটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ব্যাপারটা আমি আরেকবার বলি, জিনিসটা কি, ইন্টারসেকশন মানে আমরা জাস্ট কমন পার্টটাকে নিব। যদি আমার এরকম থাকতো ইউনিয়ন, তাহলে ইউনিয়ন হলে কি হইতো, কমন আনকমন সবাইকে নিব, কমনদেরকেও নিব আনকমনদেরকেও নিব। তাহলে এখান থেকে আমি এ ইন্টারসেকশন সি পেয়ে গেলাম। এরপর তোমরা দেখো এই পার্টটার পর বাকিটা এই জিনিসটা তোমরা করবা, তোমরা করে তোমরা নিজেরা প্র্যাকটিস করার জন্য আমি দিলাম। এখানে আমাকে কি বলছে, এ ইন্টারসেকশন সি কি করে হলো, এর সাথে গুণ দিতে বলছে। কাকে গুণ দিতে বলছে, বি সেটকে। বি সেটটা কত, বি সেটটা হচ্ছে আমার 2 4 6, এটা আমার বি সেটটা। তাহলে আমার এখানে আমি বি সেটটাকে লিখে ফেলি, এখানে আমার কে থাকবে, বি সেট থাকবে। তাহলে একটা জিনিস দেখো, এ ইন্টারসেকশন সি মানে আমি বলতে চাচ্ছি 1 3 5 গুণ দিব বি, বিটা কত, বিটা হচ্ছে আমার 2 4 6। মনে আছে কিনা আমাদের আগের দিনের ক্লাসে কিন্তু দুটি সেটের গুণ তোমাদেরকে শিখাইছিলাম। দুটি সেটের গুণ নরমাল 2 দুগুণে 4 3 দুগুণে 6 এভাবে হয় না। দুইটা সেটের গুণ যখন আমাদের হয় তখন আসলে আমরা কি পাই, তখন হচ্ছে আমরা কোন পার্টটা পাই, আমরা বলি যে তখন আমরা ক্রোমোজোড় আকারে পাই। তাহলে ক্রোমোজোড় আকারে যদি বলি তাহলে জিনিসটা আসলে কি হবে, ক্রোমোজোড় আকারে হবে আমার এরকম, দেখো একের সাথে 2 গুণ তাহলে 1,2, একের সাথে 4 1,4, তারপরে একের সাথে 6 1,6, এরপরে কি হবে একের পার্ট শেষ। এবার দেখো 3 এর সাথে 2, তাহলে 3 এর সাথে 2 হলে 3,2, তারপরে 3,4, তারপরে কি হবে 3,6, ঠিক আছে। এরপরে 5 এর সাথে, তাহলে 5 এর সাথে 2 করলে 5,2, আমি একটু ছোট করে লিখতেছি আমাদের এখানে জায়গা কম। এরপরে 5,4 এবং 5,6।
তাহলে আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পারলা যে আমি কিভাবে করে এই অংশটা অর্থাৎ আমার এই যে পার্টটা যেটাকে আমি বলতে চাচ্ছি আমার লেফট হ্যান্ড সাইড সেই পার্টটাকে আমি কিভাবে পেলাম। তাহলে যে জিনিসটা আমি পুরো অঙ্ক কিন্তু তোমাদেরকে সাজাই দিছি, ঠিক আছে। আমাদের এই ধরনের প্রবলেম যখন আমাদের থাকবে, আমাদের প্রবলেমটাকে কিভাবে আসতে পারে, প্রবলেমটা আমাদেরকে দিয়ে দিয়েছে যে আমাকে দুইটা সেটকে আমাকে সেট প্রকাশ পদ্ধতিতে বললো, ফাইন বললো, প্রবলেম নাই। সেটা থেকে আমি তালিকা পদ্ধতিতে সেটটাকে বের করে আনলাম। এরপরে জাস্ট আমাকে কি বললো, আমাকে একটা ইন্টারসেকশন, এখানে ইউনিয়নও থাকতে পারতো, কোনো প্রবলেম নাই। ইউনিয়ন হলে কি হইতো, মনে করো আমার কাছে 1 2 3 5 আছে, ইউনিয়ন 1 3 5 আছে, তাহলে ইউনিয়ন মানে কি, আমি তোমাদের বলছি কমন আনকমন সবাই, তাহলে 1 3 5 তো কমন আর 2টা আনকমন, কারণ কি 2টা তো এই সেটে আছে এই সেটে নাই, এই সেটে তো 2 নাই, তাহলে আমরা 2 কেও নিব। তাহলে আলটিমেটলি আমি ইউনিয়ন করার পরে কত পাচ্ছি, 1 2 3 5 পেয়ে যাচ্ছি। আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে আমাদের ওকে ফাইন, ওকে, তো এভাবে করে আমরা আমাদের প্রাথমিক অবস্থাতে আমরা সাজায় ফেলবো। আর আরেকটা জিনিস একটু আমি তোমাদেরকে একটু বলে ফেলি, এই জিনিসটা আমি একটু হয়তো শুরুতে মিস করে গিয়েছিলাম, যে যখন আমরা মৌলিক সংখ্যা কথাটা বলবো, যখন আমরা একটা জিনিস খেয়াল করো, আমরা যখন মৌলিক সংখ্যা কথাটা বলবো, আমরা কিন্তু এখানে প্রথমে 1 থেকে লিখে ফেলছি। এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আমরা 1 থেকে লিখতে পারবো না, আমরা কিন্তু 1 কে একটা মৌলিক সংখ্যা হিসেবে আমরা লিখতে পারবো না। এই জিনিসটার কিন্তু আমাদের যে বাস্তব সংখ্যা, আমাদের বাস্তব সংখ্যার রিলেটেড যে ভিডিওটা আছে সেখানে কিন্তু আমরা এটা দেখাইছি যে আমরা যখন এই যে দেখো, তাহলে প্রাইম নাম্বার, আমাদের এটা কি হচ্ছে, প্রাইম নাম্বারস, ওকে, প্রাইম নাম্বারসটা আমাদের তাহলে কত থেকে আমি লিখতেছি, 2 3 5 থেকে লিখতেছি, ঠিক আছে। তাহলে তোমাদের টাস্কটা কি, তোমাদের টাস্কটা আমি এটাকে দিলাম, আমরা কি তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, 1 কে মৌলিক বলা যাবে না। তাহলে তোমাদের টাস্কটা কি আমি যেটা দিলাম, যে তোমাদের এখন যদি আমি 1 কে, তো আমি বলে দিলাম, তোমাদের শিখাই দিলাম কেন 1 কে মৌলিক সংখ্যা বলা যাবে না, বিকজ মৌলিক সংখ্যা হবার জন্য সেই সংখ্যাটার 1 এবং ওই সংখ্যাটা গুণিতক হিসেবে থাকতে হচ্ছে, তাই না। তাহলে 1 এর জন্য তো আমি অন্য সংখ্যাকে পাচ্ছি না, একই পাচ্ছি। তাহলে আমরা কিন্তু যখন মৌলিক সংখ্যা কথাটা বলবো তখন 1 কে নিতে পারবো না। তাহলে এই শর্তটা যদি আমি তোমাদেরকে একটা নতুন শর্ত তোমাদের বলে ফেললাম, তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে গেল। তাহলে তোমাদের এ সেটটা কিন্তু আবার তখন 2 3 5 হয়ে যাচ্ছে। তাহলে তোমরা এখন যে কাজটা করবা সেটা হচ্ছে যে আমি তোমাদের এখন যে প্রসিডিউরটা দেখাইছি এর মাধ্যমে তোমাদের কাজ হচ্ছে তোমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড এটা দেখানো, ঠিক আছে। আশা করি তোমরা একটু পর্যন্ত অংশটা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি করলাম, আমরা প্রাথমিকভাবে তোমাদের সেট প্রকাশ পদ্ধতি থেকে আমি তোমাদেরকে তালিকা পদ্ধতিতে নিয়ে আসলাম এবং এর পরবর্তীতে আমি দেখালাম যে কিভাবে আমরা সেই দুইটা জিনিসকে ইকুয়াল করতে পারি। ওকে, এসে পড়ি পরবর্তী টপিকে, ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন নিয়ে। দেখি তো তোমরা একটু পর্যন্ত তোমরা আমাদেরকে কি রেসপন্স করেছো, প্রথম অঙ্কটা তোমরা বুঝছো কিনা। ওকে, তানভি কুমিল্লা থেকে ক্লাসটা করতেছো, অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আনিকা অলরেডি অঙ্কটা করে ফেলছে, হ্যাঁ ঠিক, ভেরি গুড। আমাদের 1 কিন্তু প্রাইম নাম্বার না, এটা কিন্তু সবার মাথায় রাখতে হবে। এই সংক্রান্ত আমাদের জেনারেল ম্যাথ অর্থাৎ আমাদের সাধারণ গণিতের যে বাস্তব সংখ্যা, আমাদের শিখো অ্যাপে আমাদের বাস্তব সংখ্যাতে কিন্তু আমরা সংখ্যার শ্রেণী বিভাগ বলে আমাদের একটা ভিডিও আছে, সেখানে আমরা আসলে কিভাবে করে বাস্তব সংখ্যা থেকে কে পূর্ণ সংখ্যা কে পূর্ণ সংখ্যা না, মৌলিক সংখ্যা যে ট্রিটা, আমাদের বাস্তব সংখ্যা যে ট্রিটা সেটা কিন্তু আমরা সেই ক্ষেত্রে দেখিয়েছি, ঠিক আছে। আচ্ছা, ওকে, হ্যাঁ সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই শুরু থেকে ক্লাসটা করবা। ওকে, আচ্ছা, হ্যাঁ আনিকা ধন্যবাদ অঙ্কটা অলরেডি করে ফেলার জন্য। যারা যারা করনি খাতার মধ্যে লিখে ফেলো, তাদের কিন্তু করে ফেলতে হবে। আমরা একটা সহজ জিনিস দেখছি, এখন আমি আবার আসবো তোমাদের সাথে কমেন্ট করতে। আমরা এখন চলে যাই ডোমেন, রেঞ্জ, কোডোমেন নিয়ে। আচ্ছা, এখন ডোমেন, রেঞ্জ, কোডোমেনের কনসেপ্টটা আবার আমি একটু ছোট্ট করে বলি। ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন একটা ফাংশনকে সংজ্ঞায়িত করি, কিভাবে করি, মনে করো যে এভাবে লিখি এফ ডট এ অ্যারো বি, আমি লিখলাম এফ অফ এক্স, এটা একটা ফাংশন, এফ অফ এক্স এর ভ্যালু মনে করো এক্স প্লাস 2 বললাম।
ব্যাপারটা হচ্ছে যে এই যে ভ্যালুটা এটা হচ্ছে আমার একটা ফাংশনের জন্য ডোমেইন। ডোমেনকে আমরা অনেকভাবে বলতে পারি। ডোমেন আসলে হচ্ছে একটি ফাংশনে আমরা যে ইনপুট গুলো বসাবো সেই ইনপুট গুলোকে আমরা কি বলি, ডোমেন বলি, বা এক্স এর ভ্যালু সেটাকে আমরা ডোমেন বলতে পারি। আর অনেকে বলতে পারো তাহলে বিটা কি, বিটা আমাদের রেঞ্জ না, বিটা রেঞ্জ না, বিটা হচ্ছে আমাদের কোডোমেন, বিটা হচ্ছে আমাদের কোডোমেন। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফাংশনটা হচ্ছে কি f of x equals to x plus 2, সেখানে আমাদের a হচ্ছে ডোমেন, b হচ্ছে কোডোমেন। অর্থাৎ আমাকে যদি a একটা সেট বলে দেয়, a একটা সেটের ভ্যালু আমি বললাম 1 2 3, তার মানে এখানে x এর জায়গাতে কিন্তু আমার এই মানগুলোকেই বসাইতে হবে। অর্থাৎ x এর জায়গাতে আমি যে ভ্যালুগুলোকে বসাচ্ছি সেগুলোকে আমরা ডোমেন বলতেছি। অর্থাৎ আমি যদি এখানে 1 বসাই তাহলে 1 বসাইলে f of 1, তাই না, f of 1, অর্থাৎ x এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে এটা কত পাচ্ছি 1 plus 2 equals to 3। আমি f of 2 বসাচ্ছি তাহলে কত হচ্ছে 2 plus 2 equals to 4 পাচ্ছি। আমি f of 3 বসাচ্ছি তাহলে কত পাচ্ছি 3 plus 2 equals to 5 পাচ্ছি। এখন ব্যাপারটা দেখো, ডোমেনের মান বসাইলাম, ডোমেনের মান কে কে 1 2 3, এই 1 2 3 বসানোর ফলে আমি কি কি মান পাচ্ছি 3 4 5 পাচ্ছি। এই 3 4 5 কি, এই 3 4 5 হচ্ছে আমাদের কোডোমেন, সরি রেঞ্জ। অর্থাৎ ডোমেনের মান বসানোর ফলে যা পাচ্ছি সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে আমি যদি বলি 3 4 5, এটা আসলে কি, এটা হচ্ছে আমার এই ফাংশনটার রেঞ্জ। আমার কথাটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে কোডোমেন ব্যাপারটা কি, কোডোমেন ব্যাপারটা আমি তোমাদেরকে মনে আছে কিনা আগের দিন একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে এটা যদি হও তুমি, তাহলে তোমাকে তোমার ফ্যামিলি অনেক ইনপুট দিচ্ছে না ভালো রেজাল্ট করার জন্য, টিচারদের কাছে পড়াচ্ছে, আমাদের শিক্ষকতে তোমাদেরকে পড়াচ্ছে, তোমাকে স্কুলে পাঠাচ্ছে, এই ইনপুট গুলো তোমার জন্য আসলে ডোমেইন হিসাবে কাজ করে। তার মানে কোনো একটা ফাংশনে আমরা যে ইনপুট গুলো দেই সেগুলো হচ্ছে আমাদের ডোমেন। এখন তোমার ফ্যামিলি তোমার থেকে তো অনেক কিছু আশা করে যে তুমি একজন টিচার হবা, তুমি একজন ডক্টর হবা, তুমি একজন ইঞ্জিনিয়ার হবা, তাই না, তুমি একজন আর্মি অফিসার হবা, এগুলো তোমার ফ্যামিলি তোমার কাছ থেকে এক্সপেক্ট করে। এখন দেখা গেল যে তুমি এই তিনটা হতে পেরেছো, তুমি একজন টিচার ডক্টর আর ইঞ্জিনিয়ার হয়েছো, তুমি আর্মি অফিসার হওনি, তাহলে তোমার কাছ থেকে আউটপুট পাওয়া গেল কি এই তিনটা, টিচার ডক্টর আর ইঞ্জিনিয়ার। তাহলে এই পার্টটা হচ্ছে তোমার জন্য রেঞ্জ। তাহলে কোডোমেন কি, কোডোমেন হচ্ছে এই যে তোমার ফ্যামিলি যেই আশাটা করছিল, অর্থাৎ এই পুরা সেটটা, অর্থাৎ টিচার ডক্টর ইঞ্জিনিয়ার আর্মি, এই প্রত্যেকটা মিলে হচ্ছে কি হবে তোমার কোডোমেইন হবে। ওকে, আরেকভাবে দেখাই, তার মানে আমরা কিভাবে, আমি তোমাদেরকে একটা ম্যাথ দিয়েও দেখাইলাম, নর্মাল উদাহরণ দিয়ে দেখাইলাম, আমরা যদি এরকম ডায়াগ্রাম প্রবলেম দিয়ে দেখাই তাহলে সেভাবে কিভাবে হবে। মনে করো যে আমার একটা ফাংশন আমি লিখলাম f of x equals to x plus 2। ওকে, তাহলে আমি এই ক্ষেত্রে এরকম কিছু লিখে ফেলি যে আমার এখানে আমার 1 দিলে আমি এখানে পাচ্ছি 3, আমার এখানে দিলে হচ্ছে বা 2 দিলে আমার হচ্ছে 4, আমি 3 দিলে পাচ্ছি 5, আমি তারপর হলো এখানে আমি ধরে নিচ্ছি 7ও আছে। ঠিক আছে, তাহলে আমার কাছে মনে করো আমার এখানে এরকম বলা যে 1 দিলে পাচ্ছি 3, 2 দিলে পাচ্ছি 5, 3 দিলে পাচ্ছি 5, 2 দিলে পাচ্ছি 4, এরকম করা। এই 7টা কিন্তু খালি, 7এর জন্য কোনো ডোমেন আমার উল্লেখ নাই। মাথায় রাখতে হবে যে আমাদের এই যে ডায়াগ্রামে এই পার্টটা হচ্ছে আমার ডোমেন। একটু পরে আমাদের এই কনসেপ্টটা বোঝা দরকার, কারণ এই রিলেটেড আমরা প্রবলেমে চলে যাব। এটা ডোমেন এবং এটা হচ্ছে কি আমাদের কোডোমেইন। তাহলে এই ক্ষেত্রে আমার ডোমেন কে হচ্ছে, ডোমেন হচ্ছে 1 2 3। রেঞ্জ কে হচ্ছে, রেঞ্জ হচ্ছে দেখো 1 এর করসপন্ডিং আমি 3 পাচ্ছি, 2 এর জন্য 4 পাচ্ছি, 3 এর জন্য 5 পাচ্ছি, তাহলে এরা হচ্ছে আমার রেঞ্জ। আর তাহলে কোডোমেনটাকে, কোডোমেন হচ্ছে সবাই, এই পুরা সেটটা, অর্থাৎ আমার 3 4 5 7,
তো আমরা এটা অনেক সময় ভাবে বলি যে রেঞ্জ যেই সেটের অংশ বা সদস্য তাকেও আমরা বলি হচ্ছে কোডোমেন। আশা করি এইখান থেকে এই বেসিক পার্টটা তোমাদের ক্লিয়ার। এটা নিয়ে কিন্তু আমরা আগের দিনও কথা বলেছি। তোমাদের এটা বোঝাটা খুব জরুরি, কারণ আমাদের পরবর্তী যেই অঙ্ক বা ম্যাথগুলো আসবে সেটাতে কিন্তু আমাদের এই জিনিসটা লাগবে। আমি আরেকবার বলি, আমরা এভাবে করে শিখলাম, অর্থাৎ একটা ফাংশনকে যখন আমরা সংজ্ঞায়িত করি অর্থাৎ এভাবে করে লিখি, তাহলে এই ক্ষেত্রে আমার এইটাকে বলতেছি হচ্ছে ডোমেন এবং এই বিটা হচ্ছে আমার কি কোডোমেন। আমি তারপরে তোমাদেরকে এরকম একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম, যে আশা করি তোমাদের ডোমেন, রেঞ্জ আর কোডোমেন নিয়ে কোনো ধরনের প্রবলেম নাই। ওকে, আচ্ছা, এখন আসি একটা মজার ব্যাপারে, সেটা হচ্ছে আমাদের একক ও সার্বিক ফাংশনটা কি। খুবই ঠান্ডা মাথায় এটা একটু শিখতে হবে, কারণ এটা কিন্তু আমাদের আমরা এখান থেকে প্রবলেমও দেখব, একটু কনসেপ্টটাও তোমাদের বলে নিই, ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা কি, মনে করো আমি একটা প্রবলেম এভাবে লিখি, f of x equals to x square। তোমাদের যদি মনে থাকে কনসেপ্ট বিল্ডিং ক্লাসে আমি তোমাদেরকে এটা বলেছিলাম যে ফাংশন হবার শর্তটা কি। ফাংশন হবার শর্তটা ছিল আমাদের ডোমেন কখনো রিপিট হবে না, অর্থাৎ ফাংশন হবার জন্য আমাদের কি হবে না, এক্স বা ডোমেইন রিপিট হবে না। রিপিট যদি হয় তাহলে সে কিন্তু ফাংশন না। তার মানে আমি যদি এরকম কিছু বলি, মনে করো যে আমি এখানে লিখলাম 1, এখানে লিখলাম 2, এখানে লিখলাম x y z, তাই না? আমি তোমাদেরকে এরকম বললাম যে আচ্ছা এইটা, তাহলে এই জিনিসটা কি ফাংশন না? আমি তোমাদেরকে কিন্তু এখানে ফল আর গাছ দিয়ে বুঝাইছিলাম যে ডোমেনকে আমি যদি ফল বলি আর এটাকে যদি আমি গাছ বলি এই টাইপকে, তাহলে দেখো এটা কি সম্ভব এক নাম্বার যে ফলটা সে এক্স এর থেকেও আসতেছে ওয়াই এর থেকেও আসতেছে? এটা তো সম্ভব না, কারণ এইটাকে যদি আমি একটা সেট বানাই তাহলে কি হবে, আমি 1, x পাবো, আমি 1, y পাবো এবং 2, z পাবো। 2, z নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু দেখো আমি 1 যে জিনিসটা যেটাকে আমি আমার এই ক্ষেত্রে ডোমেন বলতে চাচ্ছি সেটা কিন্তু রিপিট হয়ে গেল। তাহলে আমার এই যে চিত্রটা আমি আঁকলাম বা ডায়াগ্রামটা আঁকলাম বা এই যে সেটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বা অন্যটা তোমাদের দেখাচ্ছি, এটি কিন্তু ফাংশন নয়। ওকে, তাহলে ফাংশন নয় এবং ফাংশন কারা এটা কিন্তু তোমরা জানো অলরেডি। এখন আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি যে মনে করো আমার কাছে f of x equals to x square আছে। এখন ধরে নিই আমি f এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে 1 বসাইলে আমার মানে স্কোয়ার করার পর আমি কি পাবো, আমি 1 পাবো। আমি f এর জায়গায় -1 পাচ্ছি, তাহলে -1 কি স্কোয়ার করলে আমি কত পাবো, এই ক্ষেত্রে আমি 1ই পাবো। আমি f এর জায়গায় 2 বসাচ্ছি, তাহলে আমি 2 কে যদি স্কোয়ার করি আমি 4 পাবো। আমি f এর জায়গায় -2 বসাচ্ছি, -2 কে স্কোয়ার করলে আমি 4 পাবো। একটা জিনিস দেখো, আমি কিন্তু এখানে কোনো জায়গায় রিপিট করি নাই x এর ভ্যালু। দেখো 1 বসাইছি, -1 বসাইছি, 2 বসাইছি, -2 বসাইছি, কোনো জায়গায় কিন্তু আমার x এর ভ্যালুটা রিপিট হয় নাই। এখন আমি যখন এটাকে যদি এভাবে ডায়াগ্রাম একটা আঁকি, ব্যাপারটা কি, আমি কার কার মান বসাচ্ছি, 1, -1, 2, -2। এটার করসপন্ডিং আমি কি রেজাল্ট আমি দেখাচ্ছি যে আমি এই ক্ষেত্রে আমি 1 আর 4 পাচ্ছি। ব্যাপারটা এরকম যে আমি 1 বসাইলেও 1 পাচ্ছি, -1 বসাইলেও আমি 1 পাচ্ছি, 2 বসাইলেও আমি 4 পাচ্ছি, -2 বসাইলে আমি 4 পাচ্ছি। এখন কথা হচ্ছে যে এটা কি ফাংশন কিনা? হ্যাঁ, অবশ্যই ফাংশন। এটা কি হতে পারে না? আমি কারণ তোমরা তোমাদের ওই এক্সাম্পল থেকে দেখো, এটাকে আমি বললাম ফল এবং এটাকে আমি যদি বলি গাছ, এটা তো হতেই পারে যে আমার দুটি ফল একটি গাছ থেকে, এই ব্যাপারটা হতে পারে, অবশ্যই হইতে পারে। তোমরা যদি সন্তান আর মায়ের এক্সাম্পল বলো তাও হইতে পারে, যে মনে করো যে এটা হচ্ছে সন্তান, তাহলে এমন হইতে পারে না যে দুইজন সন্তান একই মায়ের ছেলে বা মেয়ে, তাহলে এইটা কিন্তু আমাদের ফাংশন হচ্ছে, ফাংশন হবে, কিন্তু এটা এক হবে না।
তার মানে এক এক হচ্ছে না কোন কারণে, এটা কি একটু বুঝি। ব্যাপারটা হচ্ছে যে যদি আমি এরকম পাই দুইটি ভিন্ন ইনপুটের জন্য একটাই আউটপুট, আবার একটু খেয়াল করো ভাইয়া কথাটা আমি কি বললাম, দুইটি ভিন্ন ইনপুট, আমি 1 বসাইলেও 1 পাচ্ছি, -1 বসাইলেও 1 পাচ্ছি, আমি ভিন্ন ইনপুট বসাচ্ছি কিন্তু আউটপুট একটা পাচ্ছি, তাহলে সেটাকে আমি এক এক ফাংশন বলতে পারবো না, সে ফাংশন হলো কিন্তু এটি আমাদের কি হচ্ছে এক এক নয়। আশা করি এই পার্টটা তোমাদের ক্লিয়ার। তাহলে এক এক নয় ব্যাপারটা আমাদের এক এক কখন হবে, এক এক এরকম হবে। খেয়াল করো আমি যদি এরকম বলতাম 1 2 3 x y z, তাহলে দেখো একের জন্য যদি x পাই, 2 এর জন্য y পাই, 3 এর জন্য z পাচ্ছি, তাহলে এই ব্যাপারটা কিরকম, আমি একটি ইনপুটের জন্য একটি আউটপুট পাচ্ছি, তাহলে তাকে আমি বলতে পারি এক এক। তাহলে কিভাবে আমরা কিভাবে চিনতে পারি যে কিভাবে আমার একটা প্রবলেম দেখে যে আমরা সেটা আমাদের এক এক হচ্ছে কিনা, তাহলে দেখো এটা খুব সহজে বোঝা গেল যে আমাদের যখন এরকম প্রবলেম থাকবে, আমাদের যদি এরকম হয়, এটা তো আমাদের ডান পাশ, এটা তো আমাদের বাম পাশ, তাহলে বাম পাশের কোনো উপাদান থেকে যদি আমাদের কি হচ্ছে যে, আর এখানে আমাদের ডান পাশে ধরো এক্স ওয়াই জেড ধরে নিলাম, ঠিক আছে। এখন আমাদের এখানে যদি এরকম কিছু হয় যে আমাদের দুটি উপাদান থেকে একজনের কাছে যাচ্ছে, ঠিক আছে, বা আমাদের এখানে তিনটাও থাকতে পারে, এই যে এরকমও হইলো, তাই না, তাহলে আমরা কিন্তু সেই ক্ষেত্রে আমি কি বলতে পারবো না যে এটাকে আমি এক এক বলতে পারবো না। তোমরা বলতে পারো তাহলে এইটা কি ফাংশন না, হ্যাঁ ফাংশন হতে পারে, কারণ ওয়াই আর জেড এই দুইটা যে গাছ আছে এটাকে তো আমরা গাছ বলতেছি, এমন হতেই পারে যে একটি গাছে কোনো ফল নাই, ফল ধরে নাই, আর কিন্তু এক্স গাছের সাথে তিনজন ফল ধরছে, এ বি সি, ব্যাপারটা কিন্তু অস্বাভাবিক না, এমন হতেই পারে না যে একটা গাছে আমার এ বি সি তিনটা ফল আছে আর ওয়াই আর জেড গাছে আমার কোনো ফল নাই। ওকে ফাইন, এটাকে আমি ফাংশন বলতে পারবো, কিন্তু আমার এটা এক এক হবে না। তাহলে কেন এক এক হচ্ছে না, কারণ আমি একাধিক ইনপুটের জন্য একটা আউটপুট পাচ্ছি, একাধিক ইনপুটের জন্য যদি আমি একটি আউটপুট পাই তখন আমরা তাকে কি বলতে পারবো না, আমরা তাকে এক এক ফাংশন বলতে পারবো না। তাহলে আমাদের এক একের কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। আচ্ছা আরেকটা ওয়ার্ড আমি একটু বলে দিই, তাহলে সার্বিক ফাংশনটা কি, মাথায় রাখবা যে সার্বিক ফাংশন কে হবে, সার্বিক হওয়ার জন্য শর্তটা কি, শর্ত হচ্ছে আমাদের কোডোমেন ইকুয়ালস টু যদি রেঞ্জ হয়, তাহলে কোডোমেন ইকুয়ালস টু যদি রেঞ্জ হয় তখন আমরা কি বলতে পারবো, একটি ফাংশনকে আমরা সার্বিক বলতে পারবো। যেমনটা দেখো এইখানে এই যে এক্সাম্পলটা, এই যে দেখো আমি যে পার্টটাকে এই যে বক্স করে ফেলছি, দেখো এই যে প্রবলেমে তোমাদের রেঞ্জ রেঞ্জ কিন্তু তুমি এক্স ওয়াই জেড কে পাচ্ছ, কেন, কারণ একের জন্য এক্স, 2 এর জন্য ওয়াই, 3 এর জন্য জেড, আর কোডোমেনটা কি, কোডোমেনও কিন্তু তোমার এখানে এক্স ওয়াই জেড, তাহলে দেখো কোডোমেন আর রেঞ্জ একই হয়ে গেল না, তাহলে এই ফাংশনটি, এটা তো এক এক একটু আগে তোমাদের দেখাইলাম, এবং এটা সার্বিকও হবে। তাহলে আমরা কিন্তু এক এক এবং সার্বিকের কনসেপ্টটা খুব সুন্দরভাবে ধরে ফেললাম, ঠিক আছে। আচ্ছা এখন তোমাকে যদি আমি এটা বলি, বলো তো এই প্রবলেমটা এটা কি আমাদের সার্বিক হচ্ছে কিনা, দেখো এই ক্ষেত্রে কিন্তু আমি তিনটা ইনপুটের জন্য আমি কি পাচ্ছি, আউটপুট পাচ্ছি এক্স, তাহলে আমার রেঞ্জ কে হচ্ছে, আমার রেঞ্জ হচ্ছে এক্স, আর কোডোমেনটা কে হচ্ছে, কোডোমেন কিন্তু এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড সমান হইল না, তাহলে আমার কিন্তু এই যে চিত্রটা, এই যে এই বক্সটা আমি তোমাদেরকে আঁকছি, এটা কিন্তু আমাদের সার্বিক হবে না, এটা সার্বিক নয়। ওকে, তাহলে এই পার্টটা আমাদের ক্লিয়ার হলো।
চলে যাচ্ছে ফাংশনের লেখচিত্রে। তোমাদের আশা করি মনে আছে যে ফাংশনের লেখচিত্র যখন আমরা আগের ক্লাসে দেখেছিলাম, আমি তোমাদেরকে এটা বলেছিলাম যে কিভাবে করে আমরা লেখচিত্রে থেকে কিভাবে বুঝবো সে ফাংশন হয় কিনা। তো ফাংশন হবার শর্তটা আমরা জানি, ফাংশন হবার জন্য কি হচ্ছে আমাদের, এক্স রিপিট হবে না, এক্স বা ডোমেন হবে না। তাহলে এক্স বা ডোমেনটাকে আমরা রিপিট করতে পারবো না। এবং আমি এরকমই একটা এক্সাম্পল দেখায় তোমাদের বলেছিলাম যে কিভাবে আমরা এটাকে বা এই সরলরেখাটাকে একটা ফাংশন বলতে পারি। মনে করো এইখানে আমার একটা বিন্দু আছে, এই বিন্দুটার জন্য আমার এই পয়েন্টটাকে ধরে নাও 7, এই পয়েন্টটাকে মনে করো ধরে নাও 4। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 7,4, তাই না? আচ্ছা, এখন মনে করো এই যে রেখাটা আমার আছে না, এটার উপর তো অসংখ্য বিন্দু আছে, তাই কিনা? একটা রেখা তো অসংখ্য বিন্দুকে যোগ করার মাধ্যমেই আমরা পাই। খেয়াল করো যে আমি যদি এই বিন্দুটার একদম কাছাকাছি একটা পয়েন্টকেও নেই, ধরো এই পয়েন্টটাকে নিলাম, এই পয়েন্টটা কিন্তু কখনো 7 হবে না, 7.00001 হলেও তার মধ্যে চেঞ্জ হবে। আবার যদি ঠিক পাশের বাম পাশের একটা বিন্দুকে নেই, সেটাও কিন্তু 6.9999 হলেও চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এই রেখাটা যে অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত, এখানে আমার অসংখ্য বিন্দু আছে, তাই না? স্টুডেন্টরা মনোযোগ দাও, এইখানে যে অসংখ্য বিন্দু আছে তারা কিন্তু কখনো রিপিট হচ্ছে না। অর্থাৎ তুমি এই রেখার উপর যত বিন্দু আছে তাদেরকে নিয়ে যদি তুমি একটা ক্রোমোজোরের সেট বানাও, যেমন ক্রোমোজোরের সেট বলতে কি বোঝাচ্ছে, এই যে একটা পেলাম 7,4, আরো অনেক বিন্দু আছে না, ধরো এইটা একটা বিন্দু হইতে পারে, এরকম অসংখ্য ক্রোমোজোরের সেট যদি তুমি বানাও, কোনো ক্ষেত্রেই তুমি এই এক্স কে রিপিট পাবা না। অর্থাৎ এখানে যে তুমি 7 পাইছো, এই 7টা আর কোথাও পাবা না, এখানে তুমি অন্য একটা মান পাবা, এখানে তুমি অন্য একটা মান পাবা। অর্থাৎ আমাদের এইটা ভাবে আমরা বুঝতে পারি যে কি ফাংশন কি ফাংশন না, লেখচিত্র দেখে বুঝলাম। তাহলে এটা আমাদের কি হচ্ছে, অবশ্যই এই গ্রাফটা আমাদের কি হচ্ছে, ফাংশন হবে। ওকে, তাহলে কে হচ্ছে না? তাহলে এরকম একটা প্রবলেম আমি দেখি, ধরো এটাও আমাদের কিন্তু আমি আমাদের ফাংশনের লেখচিত্র, আমাদের এটা 2.8, আমাদের ভিডিও 2.8, আমাদের অ্যাপে যে ভিডিওটা আছে এটা রিলেটেড, সেখানেও তোমরা এগুলো নিয়ে পাবা। মনে করো যে আমার একটা বিন্দু, আমি এটাকে নিলাম, তাহলে এই বিন্দুটা মনে করো এইখানে আমার আছে 5 ঘর, আর এখানে আমার আছে হচ্ছে সে 8 ঘর। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? তোমরা খুব সহজে বলতে পারো যে এটা 5,8 হবে। ঠিক বিপরীত এই যে বিন্দুটা, অর্থাৎ দেখো এই বিন্দুটা থেকে যে বিপরীত এই বিন্দুটা আছে, এটার জন্য এই মানটা কিন্তু আর 8 থাকবে না, এটা -8 হয়ে যাবে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্কটা কত পাবো? এই বিন্দুটার স্থানাঙ্ক 5 ঠিকই পাবো। কেন 5 পাচ্ছি? আমার এই দিকে তো 5 ঘর, কিন্তু নিচে আমি কত পাচ্ছি? -8 পাচ্ছি। অর্থাৎ এই যে গ্রাফটা আমি দেখতে পাচ্ছি, সেটার উপর আমি এমন দুইটা বিন্দু তোমাদেরকে দেখাই দিলাম যাদের জন্য আমার কি হচ্ছে, এক্স রিপিট হয়, এক্স রিপিট হয়, এক্স রিপিট। তাহলে আমি কি বললাম? এটা আমাদের ফাংশন নয়। তাহলে তোমরা আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। আসো এই ধরনের ম্যাথ বা এগুলো যদি এমসিকিউতে আসে, সেটা বের করার জন্য তোমাদের একটা শর্টকাট টেকনিক শিখাই। শর্টকাট টেকনিকটা কি? আমাদেরকে যখন একটা গ্রাফ দিয়ে দিবে, আমি হাতে একটা পেন্সিল নিব, সেই পেন্সিলটা দিয়ে আমি একটু এই জায়গাটা মুছে ফেলি, এই চিত্রটা মুছি, এখানে মানে চিত্রটা না, ঠিক আমি কথাগুলো মুছি। আমি একটা পেন্সিল নিয়ে কি করব, আমাকে যে গ্রাফটা দিবে না, সেই গ্রাফের, এটা তো ওয়াই অক্ষ আর এটা তো আমার এক্স অক্ষ, আমি পেন্সিল দিয়ে ওই গ্রাফটার উপর তোমাদের এমসিকিউতে যখন আসবে, আমি তার ওয়াই অক্ষের সমান্তরালে গ্রাফের উপর দিয়ে একটা রেখা টেনে দিব। সেই রেখাটা যদি আমার গ্রাফটাকে
দুটি বিন্দুতে ছেদ করে, কয়টা বিন্দুতে ছেদ করলো? দুইটা বিন্দুতে। তাহলে আমি চোখ বন্ধ করে বলে দিব যে আমার গ্রাফটা ফাংশন নয়। আর যদি একটি বিন্দুতে ছেদ করে তাহলে ফাংশন। যেমন এই প্রবলেমে তুমি প্রবলেমটা এভাবে দিছে, পেন্সিল নিছো, ওয়াই অক্ষের সমান্তরালে একটা রেখা টেনে দিছো, কয়টা বিন্দুতে ছেদ করে? একটা বিন্দুতে ছেদ করে, ওকে ফাইন, এটা ফাংশন। আশা করি তোমরা এই শর্টকাটটা বুঝতে পারছো, কিন্তু শর্টকাট মাথায় রাখবে না, কনসেপ্টটা মাথায় রাখবে। এরপর আমাদের অঙ্ক করার জন্য কিন্তু আমরা শর্টকাট প্রসিডিউর মাঝে মাঝে ইউজ করবো, যাতে আমরা এমসিকিউ খুব ফাস্ট ক্যালকুলেট করে ফেলতে পারি। ওকে, তাহলে আসো এই প্রবলেমটার উত্তরটা দেখি তোমরা দিতে পারো কিনা। আমাকে বলছে উপরের কোনটি ফাংশন, তাহলে আমরা কি করব? পরীক্ষার মনে করো এসে পড়ছে এটা এসএসসি এক্সামে, ঠিক আছে, আমি পেন্সিল নিলাম, পেন্সিলটা নিলাম, নিয়ে করব গ্রাফের উপরে এটাতেও একটা টান দিলাম, এই যে ওয়াই অক্ষের সমান্তরালে, দেখো ওয়াই অক্ষের সমান্তরালে একটা টান দিলাম, এইখানেও একটা টান দিলাম ওয়াই অক্ষের সমান্তরালে, এবং এইখানেও আমি একটা টান দিলাম। ওকে, দেখো এই গ্রাফটা দুইটা বিন্দুতে ছেদ করে, তাহলে ফাংশন না। এই গ্রাফটা দুইটা বিন্দুতে ছেদ করে, তাহলে ফাংশন না। এই গ্রাফটা একটা বিন্দুতে ছেদ করে, তাহলে ফাংশন। তাহলে আমার কোন চিত্রটা ফাংশন? আমার এ হচ্ছে ফাংশন। তাহলে দেখলা কতটা ফাস্ট আমরা ক্যালকুলেশনটা করে ফেললাম। কনসেপ্ট যখন মাথার মধ্যে থাকবে, অঙ্ক করতে আর কোনো প্রবলেম হবে না। কথাটা আশা করি সবাই বুঝতে পারছো। এরকম এমসিকিউ আমরা মানে আমাদের কোনো বিন্দু বসায় বসায় কোনো দরকার নেই যে এখানে কোন বিন্দু হচ্ছে, আমরা কমপ্লিট জিনিসটা জানি কিন্তু কেন হচ্ছে না, তারপরে আমরা এভাবে করে ছটপট করে আমাদের প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি। ওকে, আচ্ছা চলে যাচ্ছি পরবর্তী প্রবলেমে। এটা তো আসলে তোমাদের জন্য খুবই সহজ একটা প্রবলেম। সেটা কি? আমাদের মান নির্ণয় সংক্রান্ত। মান নির্ণয়গুলো তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমাদের যখন একটা এই ভিতরে যে ভ্যালুটা বসবে সেটা আসলে আমরা কোনটার মধ্যে রিপ্লেস করে দিব? আমরা এক্স এর জায়গায় সেটাকে রিপ্লেস করে দিব। তাহলে আমাদের একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু কি বলে দিছে? 4x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস 5। আমি যখন এফ এর জায়গায় 2 বসাবো তাহলে কি হবে? 4 2 কিউব মাইনাস 3.2 স্কোয়ার প্লাস 2.2, বুঝতেই পারছো, প্লাস 5। এরপর তোমরা এই জিনিসটাকে হাতে হাতে করো বা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারো, এই পার্টটা তোমরা ইজিলি করতে পারবে। তাহলে আমাদের 2 কিউব করলে আমাদের আসলে এখানে 8, 4 ইন্টু 8 করবা, 3 2 দ্বিগুণে 4 প্লাস এইদিকে 2 ইন্টু 2 4 প্লাস 5, তাই না? এরপর তোমরা এই পার্টটাকে আশা করি করে ফেলতে পারবা। সিমিলার এখান থেকে একটা প্রবলেম বা এই ধরনের প্রবলেম তোমরা পেতে পারো। তাহলে দেখো আমাকে এখানে আমি কিভাবে এই প্রবলেমটাকে সাজাইছে, একটা দেয় নাই কিন্তু তিনটা প্রবলেম দিয়ে দিছে, মানে তিনটা ফাংশন দিয়ে দিছে। তিনটা ফাংশনের জন্য আমাকে তাহলে কি কি বের করতে হবে? এফ এর জায়গায় 1, কে এর জায়গায় -2 আর জি এর জায়গায় 2। তাহলে আমরা বের করে ফেলি। যখন আমার এফ এর জায়গায় কত বসাইতে হবে? এফ অফ 1 বসাইলে কত পাই? 2 1 কিউব মাইনাস 1 স্কোয়ার। তাহলে আমার এখান থেকে পাচ্ছি 2 মাইনাস 1 ইকুয়ালস টু 1, পেয়ে গেলাম খুব সহজে। এরপরে আমার কে -2 বলছে, তাহলে কে জায়গায় আমি কেটা তো আমাদের নিচে না, কে নিচে আছে, তাহলে কে এর জায়গায় আমি কত বসাচ্ছি? -2। তাহলে -2 হলে -2 এর জায়গায় হোল স্কোয়ার প্লাস 2 -2 -5। তাহলে এইদিকে পাচ্ছি 4, এইদিকে কত আমি পাচ্ছি? 2 আর 2 -4 -5, এটা বাদ চলে যাবে, আমি এখান থেকে পাচ্ছি -5। এরপরে জি কত বলছে? জি 2 বলছে। তাহলে জি 2 যদি বলে তাহলে কত পাবো? 5.2 -2, তাহলে 5 দুগুণে 10 -2, তাহলে পাচ্ছি 8। তাহলে দেখো হয়ে গেল অঙ্কটা, তার কোনো প্রবলেম নাই। এফ অফ 1 ইন্টু কে অফ -2 ডিভাইডেড বাই জি অফ 2, তাহলে কত হচ্ছে? এফ অফ 1 এর ভ্যালু 1, কে অফ -2 এর ভ্যালু -5, আর নিচে পাচ্ছি জি অফ 2, জি অফ 2 এর ভ্যালু 8, তাহলে কত পাচ্ছি? -5/8। তাহলে -5/8 আমার কত নম্বর অপশনে আছে? খতে আছে, সেটাই आंसर। তাহলে এরকম, এটা হচ্ছে সহজ প্রবলেম। আগের স্লাইডে যেটা দেখেছিলাম এটা হচ্ছে সহজ প্রবলেম। আমরা কিন্তু একটু এটাকে কি করলাম? আমরা একটু ম্যাশ আপ করলাম, ম্যাশ আপ করা টাইপের প্রবলেম পেতে পারি। ওকে,
আচ্ছা, এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন ব্যাপারটাকে আমি তোমাদেরকে এভাবে ইয়ার মাধ্যমেও দেখাচ্ছি, অর্থাৎ ডায়াগ্রাম দিয়েও দেখাচ্ছি। আবার আমি তোমাদেরকে কিন্তু এটাকে কিভাবে আমরা এমনি অঙ্কের জন্য বের করবো, কারণ আমাদের একটু পরে এই রিলেটেড ম্যাথ আসবে, সেগুলোতেও দেখবো। একটা জিনিস দেখো, আমাকে এখন একটা ফাংশন বলছে, সেটা এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস টু বের করতে বলছে। এফ ইনভার্স, এই ইনভার্স মানে কিন্তু 1/f না, মানে এফ ইনভার্স বলতে বোঝাচ্ছি এফ এর বিপরীত ফাংশন কে সেটা বের করো। এই যে নতুন ফাংশনটা বলছে, এটার ক্ষেত্রে আসলে কি, মনে করো আমি এক্স এর জায়গায় যদি আমি বসাই হচ্ছে ধরো 3, তাহলে এই ক্ষেত্রে পাবো আমি 1। এই ক্ষেত্রে যদি আমি 5 বসাই আমি পাবো 2, আমি যদি 7 বসাই আমি পাবো 5। এই পার্টটা কিন্তু আমাদের সবার ক্লিয়ার, তাই না? যে আমি যদি 7 বসাইলে 2 বিয়োগ হয়ে 5 পাচ্ছি, 3 বসাইলে 1 পাচ্ছি, 5 বসাইলে আমি কত পাচ্ছি? 5 বসাইলে কিন্তু আমি এখানে 3 পাচ্ছি, তাই না? 5 বসাইলে আমি 3 পাচ্ছি এবং 7 বসাইলে আমি 5 পাচ্ছি। বিপরীত ফাংশন যখন বলবো, ব্যাপারটা আসলে কি, এটা কিন্তু আমি জাস্ট এই যে চিত্রটা আঁকছি, এটা কিন্তু আমি এফ অফ এক্স এর জন্য আঁকছি, এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 2 এর জন্য করছি। তাহলে এটা থেকে যদি আমি ক্রোমোজোর গুলোকে নেই, তাহলে সেটা হবে 3,1 বা 5,3 এবং 7,5। বিপরীত ফাংশন যখন আমি বলতে চাচ্ছি, তার মানে কি হচ্ছে যে আমার এখন উল্টায় যাবে, অর্থাৎ 1 দিলে আমি 3 পাবো, 3 দিলে আমি 5 পাবো, 5 দিলে আমি 7 পাবো। এটা হইলে আমি বলবো যে না, তাহলে এটা এটার বিপরীত ফাংশন। দেখো, এখানে 3 দিলে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 1 দিলে 3, এখানে 5 দিলে পাচ্ছি 3, এখানে 3 দিলে পাচ্ছি 5। তাহলে এটা হয়ে গেল বিপরীত ফাংশন। তাহলে বিপরীত ফাংশনটা এই ক্ষেত্রে কি হতে পারে? এরকম হতে পারে, তাই না? যে আমাদের কি হচ্ছে ভাইয়া, যে আমরা এই ক্ষেত্রে দিচ্ছি হচ্ছে 1 দিলে আমাকে পেতে হবে 3, আমার 3 দিলে পেতে হবে হচ্ছে 5 এবং 5 দিলে পেতে হবে আমার 7। তাহলে কোন ঘটনাতে আমি এই ব্যাপারটা পেতে পারি? আমি এই ঘটনাটা পাবো যে আমার এক্স এর সাথে 2 করে করে যোগ হয়ে যাচ্ছে, তাই কি না? দেখো, 1 দিলে 3, 3 দিলে 5, 5 দিলে 7, 2 করে করে ইনক্রিজ হচ্ছে। তাহলে এটা যদি হয় আমার বিপরীত ফাংশন এফ ইনভার্স অফ এক্স, সেটাকে আসলে আমি কি বলতে পারি? এক্স প্লাস 2। তো মনোযোগ দাও স্টুডেন্টরা, এই যে পার্টটা আমি তোমাদেরকে দেখাইলাম, এটা কিন্তু আমি তোমাদেরকে ডায়াগ্রাম দিয়ে দেখাইছি, কিন্তু এটাকে কিন্তু আমরা নর্মাল অঙ্কের মাধ্যমেও করতে পারি। কিভাবে অঙ্কের মাধ্যমে করতে পারি এবং সেটা আমরা একটু পরে দেখব। ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাদেরকে যে প্রবলেমটা বলবে, অর্থাৎ তোমাকে বললো এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 2, সবাই মনোযোগ দাও, আমরা কিভাবে এফ ইনভার্স অফ 1 বা এফ ইনভার্স এক্স বের করবো সেটা দেখাচ্ছি। আমরা তো একটা ব্যাপার জানি যে আমি এই এফ অফ এক্স যে আছে, সে বলা যে কথা, ওয়াই বলা কিন্তু আমার একই কথা। এফ অফ এক্স বলা যে কথা, ওয়াই বলা কিন্তু আমার একই কথা। তো আমি এটা বলেই ফেলতে পারি যে আমার এফ অফ এক্স ইকুয়ালস টু আসলে আমার ওয়াই, তাই না? এফ অফ এক্স ইকুয়ালস টু আসলে আমার ওয়াই, তাহলে এক্স ইকুয়ালস টু আসলে আমার এফ ইনভার্স অফ ওয়াই। আমি এই জিনিসটাকে ওই পাশে নিয়ে ফেললাম, মনে করো এটাকে আমি একটা 1 নাম্বার ইকুয়েশন হিসেবে দিলাম। এই স্টেপগুলি একটু ফলো করো, কারণ এটা করে আমি একটু পরে একটা কঠিন প্রবলেম তোমাদের দেখাবো। এখন আমি যেহেতু এফ অফ এক্স কে ওয়াই বলছি, তাহলে আমি কি খুব সহজে এটা লিখে ফেলতে পারি ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস 2। ফলে এখান থেকে যদি আমি এক্স ইকুয়ালস টু লিখি, তাহলে সেটা ওয়াই প্লাস 2 হয়ে যাবে না? জাস্ট পার্শ্ব পরিবর্তন করে এই পাশে আসলে, পার্শ্ব পরিবর্তন করে এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস 2 পাবো। এখন এক্স এর মানটা এই 1 নাম্বার ইকুয়েশনে আমি কত লিখছিলাম? এফ ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস 2 পাচ্ছি। তাহলে এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, আমরা ওয়াই এর জায়গায় এক্স বসাই দিলে কি হবে? আমি এইটাকে রিপ্লেস করে দিতে পারি। ওয়াই কে যখন আমি এক্স দ্বারা রিপ্লেস করব, এই ওয়াইটাও আমার কি হয়ে যাবে? রিপ্লেস হয়ে যাবে। তাহলে দেখো,
কিভাবে গাণিতিকভাবে আমি x+2টা দেখাইলাম, এটা তো আমি তোমাদেরকে কিভাবে দেখাইছি, এটা আমি তোমাদেরকে দেখাইছি যে আমি কিভাবে ডায়াগ্রাম বা সেটের মাধ্যমে পাচ্ছি। আর এটা আমি কিভাবে, আমরা যখন ম্যাথ গুলো করব আমরা কিন্তু এভাবে করে অঙ্কগুলো করব। ওকে, তো এই পার্টটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এখান থেকে ব্যাপারটা কিন্তু আমাদের শেষ হয়নি। সবাই এটা ভাবতে পারো যে আমার যদি এরকম হইলো যে আমার কাছে এরকম কিছু আছে, এক্স, এ, ওয়াই, বি, আর এই ক্ষেত্রে আমি ধরে নিলাম জেড। তো আমি যদি বলি যে আচ্ছা এটা যদি হয় একটা ফাংশন, এটা একটা ফাংশন, বিপরীত ফাংশনটা কি হবে? এই যে এফ অফ এক্সটা আছে, এটার বিপরীত ফাংশনটা কি হবে তোমাকে দেওয়া হলো। তোমরা কিন্তু ঝটপট করে এভাবে ভেবে ফেলো না যে আচ্ছা আচ্ছা এটা এভাবে আছে তাহলে আমি এটাকে উল্টায় দিই, তার মানে এ বি, এখানে আমাদের জেড আর এখানে আমার আছে এক্স আর ওয়াই, তাহলে আমরা এভাবে করে উল্টায় দিই, যেটা মাত্র ভাইয়া করলো। এই যে একটু আগে তাই করলাম না, 3 5 7 এর জন্য 1 3 5 পাইছি, উল্টাই দিলাম, তাই না? তাহলে তোমরাও এটা মনে করলা যে এই আচ্ছা ঠিক আছে যে আমরা এটা পাচ্ছি হচ্ছে এফ ইনভার্স অফ এক্স। হইল না কিন্তু, কেন হইল না? যদিও এই জিনিসটাকে আমি একটা ফাংশন বলতে পারি, এটা একটা আমার ফাংশন না, বিকজ হোয়াট, আমার জেড জেড গাছের কোনো ফল নাই, হ্যাঁ হতে পারে, তাহলে এটা ফাংশন হচ্ছে, কোনো প্রবলেম নাই, এটা ফাংশন হচ্ছে। কিন্তু যখন তুমি এটাকে এভাবে উল্টায় দিলা, তুমি দেখো জেড খালি, কারণ এখন তো সে জেড গাছ না, এখন তো হয়ে গেছে ফল, আমাদের এই পাশে যে থাকে সে তো ফল। তাহলে এটা কি সম্ভব? কোনো একটা ফল কোনো গাছেরই সদস্য না, বা কোনো একটা সন্তান আমার কোনো মায়ের থেকে আসেনি, তাহলে এই যে জিনিসটা এটা কিন্তু ফাংশন হলো না। তার মানে আমরা সব ফাংশনেরই বিপরীত ফাংশন করতে পারি না। এটা হচ্ছে তোমাদেরকে আমি মেইন একটা কনসেপ্ট বোঝাতে চাচ্ছি। তোমরা একটা প্রবলেম দেখে সাথে সাথে সেটাকে তোমরা অ্যাকচুয়ালি বিপরীত ফাংশন করে দিতে পারো না। তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদেরকে যদি বিপরীত ফাংশন করতে হয়, বিপরীত ফাংশন হবার জন্য আমাকে ফাংশনটির অবশ্যই, অর্থাৎ মূল ফাংশনটির অবশ্যই এক এক এবং সার্বিক হতে হবে। এই শর্তটা খুব ইম্পর্টেন্ট। সব ফাংশনের কি আমরা তাহলে বিপরীত করতে পারি না? আমাদেরকে ফাংশনটির বিপরীত হবার জন্য তাকে একই সাথে এক এক এবং সার্বিক হতে হবে। কারণ এই প্রবলেমটার বিপরীত ফাংশন কিভাবে করলাম, কারণ এটা এক এক, প্রত্যেকটা ইনপুটের জন্য একটাই আউটপুট পাচ্ছি এবং রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেন, তাহলে এটা আমাদের কি হচ্ছে, সার্বিকও হচ্ছে এক একও হচ্ছে। এটা যেহেতু আমাদের এক এক এবং সার্বিক, তাহলে ফাইন, এটাকে আমরা বিপরীত ফাংশন করতে পারি। কিন্তু এই যে প্রবলেমটা, সেটা কিন্তু আমাদের এক এক, এটা আমাদের এক এক, কিন্তু এটা আমাদের সার্বিক না, এই কারণে হয় নাই। ব্যাপারটা মাথায় রাখতে হবে, মূল ফাংশনের এক এক এবং সার্বিক একই সাথে হতে হবে, তাহলেই আমি বলতে পারবো যে আমার সেই ফাংশনটিকে আমি বিপরীত করতে পারি। ঠিক আছে? আচ্ছা, একটু দেখি তোমাদের রেসপন্স গুলো কি কি। অলরেডি অনেকক্ষণ আমরা ক্লাস করে ফেলেছি। আচ্ছা, হ্যাঁ, লাইভ ক্লাসের ভিডিওস গুলো কিন্তু আমাদের ইউটিউবে এবং ফেসবুকে থাকবে, তোমরা যে কোনো টাইম এটা দেখে নিতে পারো। তোমরা যদি এখন কেউ না করো, কেউ যদি মাঝে থেকে করো, তোমরা দেখে ফেলতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হ্যাঁ, আমরা আমাদের টাইমগুলো, অর্থাৎ আমাদের আগামী মাস থেকে আমরা যেই তোমাদেরকে লাইভ ক্লাসগুলো প্রোভাইড করব, আমরা কিন্তু এটাকে একটা রুটিন আকারে তোমাদের দিব। তো তোমরা সেই রুটিনটা তোমাদের টেবিলের সামনে বা তোমাদের মোবাইলে বা যেখানে যে কোনো ডিভাইসে রেখে দিতে পারো। ওই রুটিন অনুযায়ী তোমরা সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমাদের লাইভটা করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এখন হ্যাঁ, সাপ্তাহিক রুটিনটা দেওয়া হবে। হ্যাঁ 9, ওকে।
আচ্ছা, তো সবাই যারা ক্লাসটা করতেছো সবাই ক্লাসটাকে তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে ফেলো। হ্যাঁ, থ্যাংক ইউ হামিকে এক একের ব্যাপারটি বোঝার জন্য। ওকে, আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখে নিব আমাদের ডোমেন রেঞ্জের ব্যাপারটা। খুব সহজ একটা জিনিস। আমি তোমাদের কিন্তু অলরেডি এই ব্যাপারটা বলেছি যে আমাদের একটা ফাংশনকে যখন আমরা এভাবে সংজ্ঞায়িত করি, আমাদের এই অংশটা হচ্ছে আমাদের ডোমেইন। অনেকে ডোমেইন লেখে বা ডোমেন লেখে, ওইটা সমস্যা নাই। আর এইটা হচ্ছে আমাদের কোডোমেন। এখন আমাকে এখানে একটা ফাংশন বলে দিয়েছে, সেটা কি আমার f of x equals to 2x plus 5। দেখো, ডোমেন আমাকে বলছে আর বা বাস্তব সংখ্যা। তার মানে আমি আসলে এখানে কি এই x এর জায়গাতে কাকে বসাতে পারবো? সকল বাস্তব সংখ্যা, মানে সকল ঋণাত্মক, ধনাত্মক, শূন্য, এই ধরনের সব সংখ্যা, ভগ্নাংশ, সবাই তো আমাদের বাস্তব সংখ্যার অন্তর্গত। সংখ্যা কনসেপ্টটা এই কারণে ইম্পর্টেন্ট, আমি এই কারণে বলি তোমরা এই আমাদের সংখ্যা শ্রেণী বিভাগের ভিডিওটা 1 নম্বর অধ্যায় থেকে দেখে নিবা, যাতে করে বারবার এই ব্যাপারগুলো আসে। তো এক্স এর জায়গায় কিন্তু আমি সকল বাস্তব বা রিয়েল নাম্বারকে আমি এখানে বসাইতে পারতেছি। এখন ব্যাপারটা কি যে আমি তাহলে আমার এই ফাংশনটার জন্য ডিএফ, ডি মানে ডোমেন অফ এফ ফাংশন, তাহলে ডিএফ দ্বারা লিখি। অনেকে ডোমেন, তোমরা ডোমেনও বলতে পারো, যেটাই বলো, কোনো প্রবলেম নাই। ডোমেন কিন্তু আমার আর। এই ধরনের এমসিকিউ আসতেই পারে। এটা দিয়ে বললো যে এই ফাংশনটির ডোমেন কি, তাহলে ডোমেন অপশনে দেওয়া আর, আর প্লাস, আর মাইনাস, কোনোটিই না। তাহলে আর মানে কি? আর মানে সবাই। আর প্লাস মানে কি? আর প্লাস হচ্ছে শূন্য থেকে শুরু করে সকল পজিটিভ গুলো, আর আর মাইনাস হচ্ছে শূন্য থেকে শুরু করে সকল নেগেটিভরা। তাহলে আমার এই ক্ষেত্রে ডোমেন কে হচ্ছে আর হচ্ছে, এটা তো আমার দেওয়াই আছে। এখন কথাটা হচ্ছে রেঞ্জ কে হচ্ছে? রেঞ্জ, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যখন এক্স এর জায়গাতে সকল বাস্তব সংখ্যাকে বসাচ্ছি, সকল পজিটিভ নেগেটিভ সকল সংখ্যাকে বসাচ্ছি অ্যাজ এ আউটপুট, এটা তো আসলে আমাকে আউটপুট বোঝাচ্ছে, তাই না? এফ অফ এক্স এর ভ্যালুটা তো আসলে আমার আউটপুট। আউটপুট থেকেও কি আমি তখন সকল নাম্বারকে পাবো না? তোমরা বলতে পারো কিভাবে? মনে করো আমি এক্স এর জায়গাতে অনেক বড় ঋণাত্মক সংখ্যা বসাচ্ছি, আমি ঋণাত্মক সংখ্যা বসাচ্ছি অনেক বড়, তাহলে আমি সেখান থেকে ঋণাত্মক সংখ্যা পাবো। আমি যদি অনেক বড় ধনাত্মক সংখ্যা বসাই, তাহলে আমি সেখান থেকে ধনাত্মক সংখ্যা পাবো। তার মানে আমি ধনাত্মক, ঋণাত্মক সকল কম্বিনেশনই পাচ্ছি। তোমরা বলতে পারো শূন্য কি পাওয়া সম্ভব? হ্যাঁ, পাওয়া সম্ভব। কততে পাওয়া সম্ভব? মনে করো আমি এক্স এর জায়গাতে বসাই দিলাম -5/2, তাহলে দেখো 2 আর 2 কাটা যাবে, -5 + 5 = 0। তাহলে আমি এখান থেকে 0 পাচ্ছি। তার মানে আমি তোমাদেরকে এটা বলতে চাচ্ছি যে 0, ধনাত্মক, ঋণাত্মক সব সংখ্যাই কিন্তু আমি এখান থেকে পেতে পারি। তাহলে আমার রেঞ্জও কি আসলে এখানে আর। তাহলে খুবই ইজি একটা প্রবলেম। তোমাদের যখন এমসিকিউতে এই প্রবলেমগুলো আসবে, তোমাদের কিন্তু এত ক্যালকুলেটর করা লাগবে না, তোমরা দেখেই বলে দিতে পারবা আচ্ছা ফাইন, আমার এই প্রবলেমের জন্য আর হচ্ছে প্রবলেমটা এরকম, এখান থেকে আমি সকল ধরনের শূন্য, ধনাত্মক, ঋণাত্মক সকল সংখ্যাকে আমি এখান থেকে পেতে পারবো। ওকে, আচ্ছা, এখন এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একটা জিনিস ব্যাপার বুঝতে হবে যে আমাদের এই যে প্রবলেমটা আমার দেওয়া, সেখান থেকে আমাকে প্রথমে ডোমেন বের করতে হবে। একটু ডিফারেন্স আছে কিন্তু এই প্রবলেমটার এই প্রবলেমটা। আগের প্রবলেমটা ছিল এরকম, এফ অফ এক্স ইকুয়ালস টু 2x + 5, মানে আমার এটা কিন্তু কোনো ভগ্নাংশ আকারে ছিল না, কিন্তু এখন আমার যে জিনিসটা, এটা ভগ্নাংশ আকারে আছে। এখন তোমরা এটা বলতে পারো যে আচ্ছা, এখানে আমার ডোমেনটা আমার কি হচ্ছে? আমি কি সকল মানে বাস্তব সংখ্যাই কি এখানে বসাতে পারবো? না, এই কারণে আমি এখানে ডোমেনটা বলি নাই। ডোমেনটা আমরা এখান থেকে বের করব। প্রবলেমটা আমি কি লিখছি দেখো, ডোমেন রেঞ্জ নির্ণয়। তাহলে ডোমেনটা বের করব মানে ব্যাপারটা হচ্ছে এই যে ফাংশনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তুমি সকল সংখ্যায় বসাইতে পারবা না।
কোন ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা অসংজ্ঞায়িত ঘটনা পেয়ে যেতে পারি। তাহলে ওই ব্যাপারটা আসে যে কোন ক্ষেত্রে আমরা অসংজ্ঞায়িত পাবো। যেহেতু এটা একটা ভগ্নাংশ, মনে করো এটা একটা ভগ্নাংশ, আমার এফ অফ এক্স একটা ভগ্নাংশ, আমাদের কি একটা ভগ্নাংশের নিচে যে থাকে, নিচে কে থাকে, নিচে থাকে হচ্ছে আমার হর। হর কি শূন্য হইতে পারবে? আমরা যদি কোনো কিছুকে এভাবে লিখি, মনে করো যে আমি লিখলাম 5/0, দেখো কি আসতেছে, আমাদের ম্যাথ এরর এসে পড়তেছে না? অর্থাৎ আমাদের ব্যাপারটা কি হচ্ছে, আমরা ভগ্নাংশের হরটাকে শূন্য করতে চাচ্ছি না বা পারবো না, তাই না? তার মানে এটা যেহেতু একটা ভগ্নাংশ, এটা নিচে যে আছে সেটা নট ইকুয়ালস টু হইতে হবে 0। অর্থাৎ আমার এখানে যেটা 5x + 4 ডিভাইডেড বাই 3x - 2, নিচের যে টার্মটা আছে সেটা নট ইকুয়ালস টু হবে 0। তার মানে কি? তার মানে আমাদের এইখানে 3x - 2 যদি 0 না হয়, এটা একটা অসমতা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে 3x নট ইকুয়ালস টু হবে 2, -2টা যদি এই পাশে চলে যায়, তাই না? এটা খুব জাস্ট পার্শ্ব পরিবর্তন। তাহলে x নট ইকুয়ালস টু হবে 2/3। ব্যাপারটা হচ্ছে এইটা যে আমি এখানে সকল বাস্তব সংখ্যায় বসাইতে পারবো, কিন্তু 2/3 কে বসাইতে পারবো না। তোমরা বলতে পারো কেন, প্রবলেমটা কি? প্রবলেমটা এটাই যে আমি যদি নিচে x এর জায়গাতে, মনে করি যে x এর জায়গাতে যদি আমার 2/3 বসে যায়, তাহলে আমি আসলে পাচ্ছিটা কি? 3 আর 3 কাটা, 2 - 2 করে 0 পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমার হর 0 হয়ে যাচ্ছে, হরকে আমি 0 করতে পারবো না। আমার পয়েন্টটা কি তোমরা বুঝতে পারছো? তাহলে আমার ডোমেনটা কি হবে? আমার ডোমেন এফ হবে সকল বাস্তব সংখ্যা থেকে কাকে বাদ দিতে হবে? আমি বারবার বলতেছি, এটা মানে ডিফারেন্স, এটা মানে বিয়োগ না, ডিফারেন্স। যে আমার সকল বাস্তব সংখ্যা থেকে আমি 2/3 কে বাদ দিব। আমার কথাটা বোঝা হয়েছে? তাহলে আমরা কিন্তু এই অঙ্কটার ডোমেন পেয়ে গেছি। এবং আমি তোমাদেরকে সবাইকে বলতেছি, এই ম্যাথটা যেমনটা তোমাদের জেনারেল ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের হায়ার ম্যাথের জন্য। ঠিক আছে? ওকে, এখন আমরা চলে যাব এই প্রবলেমটার জন্য রেঞ্জ বের করব। কিন্তু মাথায় রাখতে হবে, রেঞ্জ বের করার জন্য আমাদেরকে বের করতে হবে এই ফাংশনটার বিপরীত ফাংশন, অর্থাৎ এফ ইনভার্স অফ এক্স। এখন বলতে পারো এফ ইনভার্স অফ এক্স কেন লাগবে? ব্যাপারটা হচ্ছে যে আমার এফ ইনভার্স অফ এক্স করে যে নতুন ফাংশনটা পাবো, সেটার যে ডোমেন হবে, সেটার যে ডোমেইন হবে, সেটাই কিন্তু আসলে আমার মূল ফাংশনের রেঞ্জ। ব্যাপারটা কি তোমাদের একটু প্রিভিয়াস স্লাইডে গেলেই বুঝতে পারবা। দেখো, এই যে ফাংশনটার বিপরীত ফাংশন তো আমি এইটা করছিলাম। দেখো, মূল ফাংশনের ডোমেন কি ছিল? 3, 5, 7, আর রেঞ্জ ছিল 1, 3, 5, তাই না? এখন বিপরীত ফাংশনের ডোমেন, বিপরীত ফাংশন করার ফলে রেঞ্জটাই কি ডোমেন হয়ে গেছে না? আমার কথাটা কি বুঝতে পারছো? এই কনসেপ্টটাকে দেখছো কিভাবে আমরা অঙ্কের সাথে রিলেট করে দিলাম। এখন তোমরা অনেকে ভাবতে পারো এটাকে কিভাবে অঙ্কে লাগতেছে। এইভাবেই লাগতেছে যে আমার মূল যে ফাংশনটা, সেই মূল ফাংশনের যে বিপরীত ফাংশনটা আমি পাচ্ছি, সেই বিপরীত ফাংশনের ডোমেনটা দেখো, যেমন এইটা আমার বিপরীত ফাংশন, এটা আমার বিপরীত ফাংশন, এটার ডোমেন কি? 1, 3, 5, এটাই আসলে আমার মূল ফাংশনের রেঞ্জ 1, 3, 5। তার মানে আমরা কিভাবে রেঞ্জটাকে বের করব? আমি করব অঙ্কটাকে বিপরীত, মানে এই ফাংশনটাকে বিপরীত করে ফেলবো, সেই বিপরীত ফাংশনের ডোমেইনই হবে আমার মূল ফাংশন, অর্থাৎ এফ অফ এক্স এর জন্য তার রেঞ্জ। তাহলে বিপরীত কিভাবে করি? তাহলে আমরা প্রথমে ফাংশনটা লিখে ফেলি। তোমাদের আশা করি এই পার্টটা তো আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখাইছি। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু 5x + 4 ডিভাইডেড বাই 3x - 2। এখন কথাটা কি হচ্ছে, আমরা এইটাকে এভাবে লিখে ফেলি। প্রথমে y ইকুয়ালস টু এফ অফ এক্স, আমরা তো জানি, সুতরাং x ইকুয়ালস টু আসলে কি? এফটা ওই পাশে গেলে
এফ ইনভার্স অফ ওয়াই, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রেখে রাখলাম। অলরেডি আমি তোমাদের এই পার্টটা দেখাই দিছি। এখন y মানে যেহেতু f অফ x, আমি এটা বলতে পারি y ইকুয়ালস টু 5x প্লাস 4 ডিভাইডেড বাই 3x মাইনাস 2। আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি যদি গুণ করে দেই তাহলে আমি কি পাবো 3xy মাইনাস 2y, আর এদিকে পাবো 5x প্লাস 4। এখন সব x গুলোকে একপাশে আনি, তাহলে x এখানেও আছে এখানেও আছে, তাহলে আমি এখান থেকে পাবো 3xy মাইনাস 5x ইকুয়ালস টু 2y প্লাস 4। x কে যদি কমন নেই তাহলে 3y মাইনাস 5 ইকুয়ালস টু 2y প্লাস 4, তাই না? তাহলে x ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে 2y প্লাস 4 ডিভাইডেড বাই 3y মাইনাস 5। x এর মানটা আসলে কি? x এর মান হচ্ছে আমার f ইনভার্স অফ y। তাহলে এটা 2y প্লাস 4 ডিভাইডেড বাই 3y মাইনাস 5। y আছে y আছে, তাহলে x দ্বারা রিপ্লেস করে দেই। তাহলে x দ্বারা রিপ্লেস করলে f ইনভার্স অফ x ইকুয়ালস টু পাবো 2x প্লাস 4 3x মাইনাস 5। তাহলে বিপরীত ফাংশন পেয়ে গেলাম। তাহলে আমরা অলরেডি জানি যে কিভাবে করে বের করতে হয়। বিপরীত ফাংশনকে আমি কি করতে হবে, বিপরীত ফাংশনের ডোমেন বের করি। তাহলে বিপরীত ফাংশনটাও তো ঠিক এটার মতোই দেখতে, তাহলে এটার নিচেও কি হবে নট ইকুয়ালস টু 0 হবে। তাহলে কারণ হরে তো শূন্য বসতে পারে না, তাহলে 3x মাইনাস 5 নট ইকুয়ালস টু 0, তাহলে x নট ইকুয়ালস টু 5/3, রাইট? তাহলে আমরা বলতে পারি যে আমার মূল ফাংশন, এটা তো ছিল মূল ফাংশন, ডোমেন বের করছি খুব সহজে। মূল ফাংশনের রেঞ্জ কি হবে? রেঞ্জ f। রেঞ্জ হবে বিপরীত ফাংশনের ডোমেন। তাহলে বিপরীত ফাংশনের ডোমেন কিভাবে বের করলাম? যে এই যে তোমরা দেখলা যে নিচে হরকে আমরা 0 করতে পারতেছি না, কারণ এটা একটা ভগ্নাংশ। তাহলে আর সকল বাস্তব সংখ্যা থেকে কে বাদ যাচ্ছে? 5/3 আমার বাদ যাচ্ছে। তাহলে দেখলা কিভাবে আমরা সহজে রেঞ্জটা বের করে ফেললাম। এখন তোমরা বলতে পারো যে এটা তো আমাদের সহজ লাগলো না, অনেক ক্যালকুলেশন করা লাগছে। আচ্ছা ফাইন, তাহলে আসো এটার জন্য তোমাদের একটা মজার শর্টকাট শিখাই দিই। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এরকম একটা ভগ্নাংশ দেখব, ভগ্নাংশ দেখে তো তোমরা ডোমেন বের করতে পারবা যে ভগ্নাংশের নিচে শূন্য হবে না। আর রেঞ্জটা চোখ বন্ধ করে কি করব, প্রথমে লিখব আর, তারপর একটা মাইনাস দিব। মাইনাস দেওয়ার পরে এই অংশটাই দেখো আমাদের আসলে 5/3, অর্থাৎ এই ফাংশনের সামনের এই অংশটাই দেখো আমি এতক্ষণ ক্যালকুলেট করে আনছি। এটা কিন্তু তোমাদের শুরুতে আমরা শিখাইলে হবে না, এটা আমি তোমাদেরকে প্রথমে দেখাইলাম কিভাবে ম্যাথের মাধ্যমে আসে। এখন তোমরা এমসিকিউতে চাইলে এটাকে ব্যবহার করতে পারো, বাট অবভিয়াসলি কিন্তু কনসেপ্টটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা তাহলে আমরা এই পার্টটা অর্থাৎ একটা কঠিন একটা ম্যাথের ডোমেন রেঞ্জ বের করাটা কিন্তু আমাদের জন্য ক্লিয়ার। ওকে, আচ্ছা তাহলে এখন তো এটা তোমাদের জন্য কোনো প্রবলেমই না। আমাকে একটা ফাংশন বলছে এবং ফাংশনটার জন্য আমাকে বলছে যে রেঞ্জ বের করো। তাহলে আমি কিভাবে বের করব? আমি প্রথমে যদি বলতো আর মাইনাস এই দেখো সামনের অংশটা, তার সামনের অংশটা আসলে কে? এখানে কেউ নেই মানে 1, তাহলে 1/2। তাহলে দেখো এতগুলা ক্যালকুলেশন আমরা করে ফেললাম এক লাইনে, আমাদের অ্যান্সার হবে খ। এখন মজার ব্যাপার হচ্ছে কি, এই ফাংশনটা থেকে আমি আরো কয়েকটা ব্যাপারকে বলে দিতে পারি। কি বলতে পারি? তোমাদেরকে কি মনে আছে আমি তোমাদের সার্বিক বলে একটা জিনিস বলছিলাম যে সার্বিক কখন হয় একটা ফাংশন? সার্বিক হয় আমাদের তখন যখন আমাদের কোডোমেন ইকুয়ালস টু রেঞ্জ হয়। দেখো এই ফাংশনের এটা হচ্ছে ডোমেন আর এটা হচ্ছে কোডোমেন। এই কোডোমেনটা আর রেঞ্জ যেটা আমরা মাত্র বের করলাম এটা কিন্তু এই ফাংশনের জন্য ইকুয়াল। তাহলে আমি এটাও বলতে পারি যে আমার এই ফাংশনটা কিন্তু একটা সার্বিক ফাংশন। কিন্তু কোডোমেনটা যদি উল্লেখ না করে দিত তাহলে কিন্তু বলতে পারতাম না। কোডোমেনটা যেহেতু এই প্রবলেমে উল্লেখ করে দিছে সেই কারণে আমি এটাকে সার্বিক বলতে পারছি। কিন্তু ধরো এই প্রবলেমটার ক্ষেত্রে কিন্তু আমি সেটাকে করতে পারতেছি না, কারণ আমাকে এখানে কোডোমেনটা বলে দেওয়া নাই। ব্যাপারটা বুঝছো তো? আমাদের এই কারণে কোডোমেনটা উল্লেখ থাকলে আমরা সেটা সার্বিক কিনা সেটা আমরা বলে ফেলতে পারি।
এরপর আমাদের একটা লাস্ট অঙ্ক এবং খুব সহজ অঙ্ক, একটু আমরা মাথাটা খাটাই তাহলে আমাদের এটা শেষ হয়ে যাবে। এই প্রবলেমটা দিয়ে বলছে যে ডোমেইন নির্ণয় করো, রেঞ্জ টেঞ্জ কিছু বের করতে বলেনি। এখন আমরা তো অলরেডি নর্মাল একটা প্রবলেম দেখছি, ভগ্নাংশ দেখছি, এবার কি আসলো, রুট এসে গেল। এখন রুটে হলে ব্যাপারটা কি, রুটের ভিতর কি সবাইকে বসাইতে পারি? না, রুটের ভিতরে আমাদের জিরো বসতে পারে, হ্যাঁ পারে, 0√0 পাচ্ছি। কিন্তু যখন আমি রুটের ভিতর একটা নেগেটিভ কিছুকে বসাবো আবার সেম ব্যাপারটা হবে, অর্থাৎ আমি রুটের ভিতরে আমি যদি একটা কোনো মানকে বসাই, এই যে দেখো √-5 করলাম, ম্যাথ এরর পেয়ে যাচ্ছি। সেই ধরনের কিছু ক্যালকুলেশন ফিউচারে তোমরা করবা, কিভাবে আমরা রুটের ভিতর ঋণাত্মক সংখ্যার ক্যালকুলেশন করি। বাট আমরা এখন বলতে চাচ্ছি যে রুটের ভিতর আমার নেগেটিভ কিন্তু বসবে না। তাহলে রুটের ভিতর কি পজিটিভ বসতে পারে? হ্যাঁ বসতে পারে, 0 বসতে পারে, কিন্তু নেগেটিভ বসবে না। তাহলে ঘটনাটা হচ্ছে রুটের ভিতরে পজিটিভ বসবে, 0 বসবে, কিন্তু নেগেটিভ বসবে না। এই শর্তগুলো, এগুলো জাস্ট বেসিক কনসেপ্ট। এটা যখন আমরা মাথায় থাকবে তখন আমরা খুব সহজে ফাংশনটার ডোমেন বের করে ফেলবো। কিভাবে? এইটা যেহেতু আমাদের রুট, এটার ভিতর যে মানটা আছে সেটাকে আমি ঋণাত্মক লিখতে পারবো না, শূন্য লিখতে পারবো, হ্যাঁ পারবা, কারণ রুটের ভিতর তো শূন্য হতে পারে। তার মানে এই ভিতরে যে টার্মটা অর্থাৎ x-1 আমাদের শূন্য হতে পারবে বা পজিটিভ। পজিটিভ মানে শূন্য থেকে বড়, তাহলে সাইনটা কিরকম হবে? এরকম হবে, শূন্যের সমান বা শূন্য থেকে বড়। এই ঘটনাটা যদি হয় তাহলেই ঠিক আছে। তাহলে দেখো এই -1টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, x is greater than equal, এটা এই পাশে গেলে 1 হয়ে যাবে। তার মানে ব্যাপারটা হচ্ছে তুমি যা ইচ্ছা তাই x এর জায়গায় বসাতে পারো না, কারণ x এর জায়গাতে তুমি যদি মনে করো বসাই দিলা 0, তাহলে 0-1 করে কিন্তু তুমি এখানে মাইনাস পেয়ে যাচ্ছ, যেটা হতে পারবে না। তার মানে x এর জায়গাতে তুমি 1 বসাইতে পারবা বা 1-এর থেকে বড় সংখ্যাকে বসাইতে হবে। আমার কথাটা কি বুঝতে পারছো? তার মানে আমার এই ফাংশনটার জন্য ডোমেন, আমি তোমাদেরকে বলছি ডোমেন মানে x এর যে মানগুলো আমরা বসাইতে পারি, এখানে x এর কোন মান বসাইতে পারতেছি? 1 বা 1-এর থেকে বড়। তাহলে 1 বা 1-এর থেকে বড় আমার কত নাম্বার অপশন? আমার গ নাম্বার অপশন। তাহলে আশা করি আমাদের এই যে আলোচনাটা, যেখানে আমরা তোমাদেরকে ফাংশন, বিপরীত ফাংশন, ডোমেন, রেঞ্জ, কোডোমেন, বিভিন্ন ডোমেন নির্ণয় করার প্রবলেম, এগুলো শিখলাম এক এক সার্বিক। এই প্রবলেমগুলো তোমাদেরকে কাজে লাগছে। তারপরও আমি একটা জিনিস বলবো যে আমাদের আলোচনাটার যে কনসেপ্ট বিল্ডিং যে টপিকটা, সেগুলো কিন্তু তোমরা আমাদের থেকে দেখে আসবা। সেগুলো দেখে আসলে কি হবে, আজকের আলোচনাতে তোমরা, যেহেতু আমি একটু বেশি ম্যাথ প্রবলেম দেখেছি, সেটা তোমাদের জন্য এফেক্টেড হবে। ঠিক আছে? আচ্ছা, আর এখন একটা ব্যাপার যেটা বলি যে আমাদের কিন্তু শিখোর সাথে আবার সেই কথাগুলো আমরা প্রতিনিয়ত ট্রাই করব সামনে থেকে তোমাদের বিভিন্ন লাইভ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করার। সেই লাইভ ক্লাস নট অনলি জাস্ট হচ্ছে আমাদের ম্যাথের উপর থাকবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ভাইয়ারা থাকবেন এবং তারা হচ্ছে তোমাদের আমরা যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি অর্থাৎ কনসেপ্ট এবং প্রবলেম সলভিং বোথ দিক থেকে আমরা তোমাদের যে কোনো ডাউটকে সলভ করব। ঠিক আছে? আচ্ছা, তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমাদের সাথেই থাকবা, আর এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের সাথে সবাই শেয়ার করে ফেলবা।